এখন এমন সময় সবার থেকে আলাদা হওয়ার চেষ্টা করো, সবার মতো এতটা বেশি করে সবার মতো হও যাতে সবাই তোমাকে আলাদা বলে মনে করে। বিকজ সে জানে যে আমাকে আর কেউ এখান থেকে বের করে নিয়ে যাওয়ার নেই, আমাকে ওয়েট করতে হবে টাইমের, অপরচুনিটির। আর মাঝখানে আমার শুধু একটাই কর্ম, সেটা হচ্ছে সার্ভাইভাল। বলছে তোমার ভিডিও দেখলে আমার মনে হয় আমার ছেলে আমার সাথে কথা বলছে। তবে আমার এটা কপাল যে আমি খুব ভালো ভালো মানুষ পেয়েছি এবং এখনো পাচ্ছি। আমি জানি এটা হয়তো সত্যিকারের ওরকম কেউ আমার কাঁধে এসে বসে আমার ঘাটটা ঘুরিয়ে দেবে না, কিন্তু আমরা এনজয় করি ওই প্রসেসটাকে, ওই এক্সপিরিয়েন্সটাকে। খুলে দেখছি দুটো মাছের মাথা এরকম করে রাখা, আমার ভেতরের আত্মাটা ধরো গীতা পড়লাম, তখন আমি দেখলাম যে ঈশ্বরে বিশ্বাসটা বেসিক্যালি মানে নিজেকে বিশ্বাস করা। তো যার মধ্যে সেই কনফিডেন্স আছে যে আমি 10 বছর 15 বছর 20 বছর ধরে 30 বছর ধরে মানুষকে এন্টারটেইন করে যেতে পারি, তাহলে তারই এই কাজটা করা উচিত। পাহাড়ের বুকে একটা গরিব ঘরে তুমি থেকে উঠে এসছো, সেখান থেকে তুমি তোমার স্বপ্নটাকে যাপন করেছো, মানুষ কানেক্ট হয়েছে, আর আজকে তারা তোমার সামনে, তুমি পাহাড়ে, আর তার মধ্যে তুমি তাদেরকে গান গেয়ে তোমার কথাগুলো বলছো যেগুলো তুমি ক্যামেরার সামনে বলতে পারো না। তুমি মন রেখেও ভাঙতে পারো এই অধিকার দিলাম তোমায়। হ্যালো ম্যান, ওয়েলকাম টু সোল কানেকশন সানডে। আমি অরুণাব খাসনবিশ, আপনাদের হোস্ট ফর দিস পডকাস্ট। এই চ্যানেলে যদি নতুন আপনি ক্লিক করে থাকেন তাহলে আপনাদের বলে দিই, সেটা হলো এই চ্যানেলে আমরা ট্রাই করি কিছু ভালো কনভারসেশন ক্রিয়েট করার, যা আমাদের দর্শকদের কোনো ভ্যালু দিতে পারে। সো এরকম সানডেতে আমরা কী করি, সানডেতে জেনারেলি বিভিন্ন এরিয়ার বিভিন্ন রকম লোকের সঙ্গে কথা বলি এবং তাদের পার্সপেক্টিভ জানার চেষ্টা করি, তাদের এক্সপিরিয়েন্স জানার চেষ্টা করি এবং চেষ্টা করি যে এই কনভারসেশনের দিকে যাতে কোনো একটা ভ্যালু বেরিয়ে আসতে পারে। আজকে আমাদের সঙ্গে ছিলেন গৌরব তপাদার। গৌরব প্রেত কথা বলে একটি পডকাস্টের জন্য প্রচণ্ড বিখ্যাত, অনেক ফলোয়ার, অনেক ফ্যান ওর। বাট তার বাইরে ওর একটা মোটিভেশনাল কন্টেন্ট আছে, যেই কন্টেন্টটা ওর অনেক দিনের বেশ পপুলার একটা কন্টেন্ট। তো আমার মনে হলো যে যেই লোকটা অন্যদের মোটিভেট করে, তার নিজের ইন্টারনাল মোটিভেশনটা কোত্থেকে আসে, সেই সব নিয়ে ইউটিউবার হিসেবে নিজের জার্নি নিয়ে একটা অন্যরকমই আড্ডা হয়েছে, যে আড্ডাটা আমরা নিজেরাও এক্সপেক্ট করিনি আর কি। তাতে বিভিন্ন রকম কথা হয়েছে, আমিও অনেক কথা বলেছি, ও অনেক কথা বলেছে। আশা করি আপনাদের এই এপিসোডটা অতটাই এঙ্গেজিং লাগবে যতটা আমাদের আড্ডা মারতে মারতে লেগেছে। সো আজকে আমাদের সঙ্গে সোল কানেকশন পডকাস্টে গৌরব তপাদার। সিট ব্যাক, রিল্যাক্স অ্যান্ড এনজয় দ্য পডকাস্ট। আজকে আমার সঙ্গে আছেন গৌরব তপাদার। গৌরবের সঙ্গে অনেক দিন আগে কথা হয়েছিল, কিন্তু ফাইনালি যোগাযোগ হয়ে উঠছিল না। ফাইনালি যোগাযোগ হয়েছে, গৌরব এসছে। ওয়েলকাম গৌরব, থ্যাংক ইউ ফর কামিং। ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট। আমার খুব ভালো লাগছে তোমার এখানে এসে, বিকজ তোমার পডকাস্ট আমার ফেভারিট পডকাস্টের মধ্যে। থ্যাংক ইউ। আমি বহুদিন ধরে তোমাকে দেখছি। তুমি আমাকে মেসেজও করেছিলে ইনস্টাগ্রামে যে খুব ভালো লাগে। থ্যাংক ইউ ফর কামিং। আমরা যেটা করি সেটা হলো, জানোই এই পডকাস্ট আমরা আড্ডাই মারি, এবং আমি তোমাকে একটু জানার চেষ্টা করবো, তোমার জার্নিটা সম্পর্কে জানার চেষ্টা করবো। তোমার ছোট থেকে বড় হওয়া কলকাতাতেই? কলকাতাতেই। কোন এরিয়ায়? আমার জন্ম হচ্ছে তোমার পাটুলিতে, মানে আমি এখন যেখানে থাকি সেখানেই, বাট জায়গাটা একটু আলাদা। প্রথমে আমরা থাকতাম বাঘাযতীনের কাছাকাছি একটা জায়গা, আমাদের ওখানে একটা মাঠ রয়েছে, তালতলার মাঠ, ওর পাশে আমাদের জায়গা ছিল সেই সময়। তো ওটা আমাদের পৈতৃক জায়গা ছিল, কিন্তু যাই হোক তারপরে ফ্যামিলিগত কিছু থাকে। দেন উই শিফটেড টু পাটুলি। তখন আমি ধরো ক্লাস 1-2 এরকম ক্লাসে পড়ি। দেন তারপর থেকে ওই পাটুলিতেই। ছোটবেলায় কি ভেবেছিলে কি হবে বড় হয়ে? ছোটবেলায় আমার এটা একটা মজার গল্প আছে। ছোটবেলায় সবার প্রথমে আমি ভেবেছিলাম আমি ঐতিহাসিক হব। ইতিহাসে ইন্টারেস্ট ছিল আমার, প্রচণ্ড ইতিহাস ভালো লাগতো, খুব ভালো লাগতো। তো ঐতিহাসিক হব এইভাবে বড় হয়েছি। তারপর একটু বড় হওয়ার পর যখন আমি সবাই জানতে পারে, মানে সবাই বুঝতে পারে যে না, আমাকে ইঞ্জিনিয়ার বা ডাক্তার হওয়া উচিত, মানে র্যাট রেস। আমার ফ্যামিলিতেও প্রচুর ইঞ্জিনিয়ার কাকু রয়েছে আমার। তো আমি তখন স্বপ্ন দেখতাম না আমি ইঞ্জিনিয়ার হব। তো তারপরে আমার গানের প্রতি বরাবর ছোটোবেলা থেকে খুব ন্যাক ছিল, ছোটোবেলা থেকে গান শুনতাম। এবং যখন একটু স্কুলে ধরো ধীরে ধীরে করে বড় হচ্ছি, 9-এ উঠেছি, 10-এ উঠেছি, তখন গান বাজনা করছি, দেখছি বেশ সবাই পছন্দ করছে। স্কুলে আই ওয়াজ ভেরি পপুলার, আমি নাকতলাতে পড়তাম, তো আমাকে গানের প্রোগ্রামে নিয়ে যাচ্ছে, সেখানে আমরা ফার্স্ট হচ্ছি। তো তখন আমি ভেবেছি না, তাহলে এমন কিছু করবো যেটাতে আমাকে প্রচুর লোক চিনবে। তুমি গান যখন করছো তখন শিখে করছো না, এমনি নিজে? আমি শিখিনি কখন। আচ্ছা, বাহ। হ্যাঁ, তাহলে দেখো শিখবো কি, আমরা খুব গরিব ঘর থেকে বিলং করি আমি।
তো সেই সময় গান শেখাটাও একটা আমাদের কাছে লাক্সারি। তাও মা ভর্তি করেছিল একবার, কিন্তু সেটাও আমি বেশি দিন কন্টিনিউ করতে পারিনি। কিন্তু এটা ভেবেছিলে এমন কিছু করবো যাতে অনেক লোক যে চিনবে। হ্যাঁ, লোকে চিনে। তো একবার স্কুলে আমার বন্ধুরা এখনো পর্যন্ত বলে, তো আমার বন্ধুরা বলছে যে মানে স্যার জিজ্ঞাসা করছে যে কে কি হতে চাও, যে আমার এক বন্ধু বলছে আমি হব, কেউ বলছে আমি হব, তাই এসে আমি স্টার হতে চাই। তো ওই নিয়ে আমার বন্ধুরা খুব মানে মজা করেছিল আর কি। বাট ওরা আমাকে বিশ্বাস করতো যে আমি কিছু একটা হয়তো করবো। তো আজকে যখন দেখা হয় বলে যে আরে তুই তো খুব ভালো কাজ করছিস, সেই সময় আমার অনেক বন্ধু বান্ধবরা তোকে শোনে। তো এই হচ্ছে মানে পরপর একটা স্বপ্ন যে এটা হবো, এটা হবো, এটা হবো। তা এখনো পর্যন্ত এই হওয়ার স্বপ্নটা চলছে আর কি, কি হবো। আর ইউটিউবে গৌরব তপাদার হঠাৎ কবে গৌরব তপাদার হয়ে উঠলো, মানে কিভাবে হলো এবং কেনই তুমি প্রথম যে ভাবনাটা আসলো তোমার আমি যে কন্টেন্ট বানাবো, কারণ তুমি যে সময় শুরু করেছো সেই সময় আজকের দিনে কন্টেন্ট ক্রিয়েশন যতটা মানে পপুলার তার চেয়ে কম পপুলার ছিল, অবভিয়াসলি ছিল, আস্তে আস্তে লোকজন কন্টেন্ট করছে। তো এটা কখন ভাবলে আর কিভাবে ভাবলে? দেখো এই কন্টেন্টের যে বীজটা, মানে এটার গল্পটা অনেকটা বড়, মানে বেশ সময় নিয়েই বলতে হবে। অনেক সময় আছে, তুমি যেহেতু সময় চাও সব নিয়ে বল। এই ওভারঅল মানে তুমি যে ধরো প্রশ্নটা করলে যে আমি আজকের দিনে যেটা করছি এই কাজটার বৃত্তান্তটা কি, ঠিক শুরুটা কোত্থেকে। তো আমার একজন স্যার আছেন, মানে আমার জীবনে বহু এমন মানুষ আছেন যারা আমার জীবনে মানে ভগবানের মতো, এবং আমার গুরু ভাগ্য খুব ভালো। বাহ, মানে আমি খুব ভালো ভালো গুরু পেয়ে যাই। বাহ। তো আমার একজন স্যার আছেন, উনি আমাকে কম্পিউটার পড়াতেন। তো আমি কম্পিউটার সায়েন্স অনার্সের স্টুডেন্ট ছিলাম। তো তারে ছোটোবেলা থেকে ওনার কাছে আমি কম্পিউটার করতাম। তো উনি আমাকে ছোটোবেলা থেকে প্রচুর ভূতের গল্প শোনাতেন, আর শোনাতে শোনাতে বলতেন যে দেখ এটা কিন্তু একটা সত্যিকারের ঘটনা। এবং উনি আমাকে এরকম প্রচুর সত্যি ভূতের ঘটনা শোনাতেন, যেগুলো আমি স্কুলে গিয়ে বন্ধুদেরকে বলতাম, আর সবাই খুব আনন্দ পেত। ওই শুনে আমি স্কুল লাইফে যে কম্পিটিশান হয় সেখানে গল্প বলা কম্পিটিশানে গেছি, এইগুলো করেছি। তো দ্যাটস আ ফেজ, দ্যাটস আ পার্ট। তো ওই বলার ক্ষমতাটা তখন তৈরি হয়ে গেছিলো, স্যার রোজই বলতেন গল্প। তারপর আমার পরিচয় হয় এক দাদার সাথে, ওর নাম হচ্ছে সৌরভ দত্ত। তো সৌরভ দা তখন আমাদের ওয়েস্ট বেঙ্গলে বেশ কিছু পপুলার পেজ ছিল সেই সময়, বেশ কিছু পপুলার পেজেসের মধ্যে মনের ডায়েরি, ওরা একটুখানি ধরো মোটিভেশনাল কিছু কথাবার্তা, প্রেম রিলেটেড কথাবার্তা লিখতো। হাসির পাসওয়ার্ড, ওটাও সৌরভদার ছিল। ওরা কমেডি আপলোড করতো, মিমস। তা তখন আরো ফেমাস ছিল বাঁকুড়া মিমস ছিল সেই সময় উন্মেষের। মানে আমরা ওই সময় একই সাথে সবাই বিভিন্ন রকমের কন্টেন্টের উপর কাজ করছি তখন, 2016 সাল 2017 সাল। তো সৌরভদার সাথে আলাপ হয়, তখন আমি ব্যান্ড করতাম, গান বাজনা, ব্যান্ডের কম্পিটিশনে যাচ্ছি। 2016 তখন কলেজে পড়ি, কিন্তু হাতে কিছু আসছে না, যা হয় আর কি। কিন্তু গান লিখে যাচ্ছি, গানে সুর করে যাচ্ছি, নিজের গান, এই কাজগুলো আমি এখনো নিজের গান লিখি, নিজে সুর করি, নিজেই গাই ওগুলো। তো এই করতে করতে সৌরভদার কাছে তখন আমি শুনলাম যে ভাই একটা নতুন জিনিস এসছে যেখানে ভিডিও দিলে টাকা কামানো যায়। হ্যাঁ, যে কী এমন জিনিস? বলছে ভাই ইউটিউব। হ্যাঁ, হ্যাঁ, তো আমি দেখেছি আগে। বলছে যে হচ্ছে এখানে না ভিডিও তুই আপলোডও করতে পারবি। হ্যাঁ, কীরকম? বলছে আমরা আমাদের মনের ডায়েরি পেজটার একটা ইউটিউব চ্যানেল করি, সেখানে তোর তো গলার আওয়াজ ভালো, তুই কিছু একটা করবি। বললাম কি? তখন বলছে একটা ডায়েরি অফ সাসপেন্স বলে একটা প্রোগ্রাম করি 2017-তে, যেখানে আমরা বিভিন্ন ভুতুড়ে জিনিসপত্র নিয়ে কথা বলবো, কলকাতার বেস্ট ভুতুড়ে জায়গা বা বিভিন্ন মাইথোলজিক্যাল ভুতুড়ে কথাবার্তা। তো বললাম ওকে ফাইন। তো 2017-তে আমি ওগুলো রেকর্ড করতে থাকি, আর রেকর্ড করে ওপরে আমি আর সৌরভদা মিলেই ভিডিও দিয়ে আপলোড করতাম। আচ্ছা। ওই করতে করতে 2017 থেকে 2018-র মধ্যে আমাদের তখন সাবস্ক্রাইবার হয়ে যায় প্রায় ধরো 70,000 সেই সময়। বাট কেউ জানে না যে ওটা আমি তখন। তো তারপর সৌরভদা বললো তুই একটা কাজ কর, তুই তো এখন শিখেই গেছিস এই অনলাইন মিডিয়ার কিছু কাজকর্ম, কীভাবে লিখতে হয়, কীভাবে একটা ক্যাপশন বানাতে হয়, তো তুই তোর নিজের এবার একটা চ্যানেল কর যেখানে তুই গান গাইবি। তো আমি গৌরব তপাদার যেই চ্যানেলটা এখন সবাই দেখে, ওই চ্যানেলে গান আপলোড করতাম, আর সৌরভদা আমায় হেল্প করতো এটাতে খুব। গান করতে? হ্যাঁ, গান করতাম। গান দিয়ে শুরু করেছিল তোমার নিজের চ্যানেল 2017 সাল থেকে। তারপর করতে করতে আমার মানিটাইজ হয়ে যায় চ্যানেল। তো খুব খুশি, চ্যানেল মানিটাইজ হয়ে গেছে। চ্যানেল মানিটাইজ হয়ে যাওয়ার পর ধীরে ধীরে করে মাকে বলি যে দেখো ভালো হচ্ছে কাজ, আমার ঘরে এবার একটা সেট আপ ছোটো হওয়া দরকার। তো মা বলে ঠিক আছে কর। কিন্তু তখন আমি ব্যান্ড করছি 2017, 2018, 2019-এর শুরু মাঝামাঝি, কিছু হচ্ছে না। মানে যতই আমি গান গেয়ে মোটামুটি আমার মানিটাইজ হয়ে যাক চ্যানেল, টাকা ঢুকছে না।
আমাদের টাকার সত্যি খুব প্রয়োজন ছিল সেই সময়টায়। তো আফটার দ্যাট আমার আজও মনে আছে ওই দিনটা, আমি সকালে খুব গরমকাল, এক্সস্টেড, ঘেমে গেছি পুরো, ঘুম থেকে উঠেছি, উঠে দেখছি একটা বাচ্চা মেয়ে আমাকে একটা লেখা পাঠিয়েছে। না, ও লেখাটা আপলোড করেছে। তো আমি ওকে মেসেজ করেছি যে দেখ তোর এই লেখাটা আমার খুব ভালো লেগেছে, তো আমি তোর এই লেখাটা যদি একটা মাইকে রেকর্ড করে ছাড়ি তোর কেমন লাগবে? তো বলছে হ্যাঁ তুমি ছাড়ো। কি লিখেছিল? একটা গদ্য টাইপ অফ মনোলগ একটা। গল্পটা ছিল যে হচ্ছে তোমার একজন হাজব্যান্ড একজন ওয়াইফ, তাদের মধ্যে ডিভোর্স হয়ে যাচ্ছে, সেখানে সেই হাজব্যান্ড বেশ কিছু শেষ কথা তার ওয়াইফকে বলছে। ওকে, এবং খুব টাচি বেশ লেখাগুলো, বাচ্চা মেয়ে কিন্তু অসাধারণ লিখেছিল। তা আমি ওটাকে রেকর্ড করি। আমার ব্যান্ডের মেম্বাররা তখন বলছিল ভাই তোর একটা মাইক কেনা দরকার, তুই একটা মাইক কেন, বললাম একটা লেভিটের মাইক কন্ডেন্সার, ওরাই ওদের ফান্ড থেকে টাকা দিয়ে আমায় কিনে দিয়েছে, আচ্ছা যে তুই এটা ইউজ কর। আচ্ছা, তা বললাম না আমার মানে এই কপালগুলো খুব ভালো, মানে আমার আশেপাশে খুব ভালো ভালো লোকজনদের আমি পেয়ে যাই। তো ওরা তখন ওটা আমায় দিল, আমি ওটা রেকর্ড করে ছেড়ে দিয়েছি, একটা ছবি ওপরে চিপকে আপলোড করে দিয়েছি। বিকেলবেলা চায়ের দোকানে গেছি, চা বিড়ি খাচ্ছি, হঠাৎ করে দেখি প্রচুর লাইক ঢুকছে, খুলেছি দেখি প্রচুর লোক শেয়ার করছে, সঙ্গে সঙ্গে বাড়ি গেছি যে না না এত শেয়ার হচ্ছে ফেসবুকে, এটা আমার বাড়ি গিয়ে সবাইকে থ্যাংক ইউ জানানো উচিত। তো যারা যারা শেয়ার করেছে প্রত্যেককে থ্যাংক ইউ জানিয়েছি। এতগুলো লোককে? হ্যাঁ, প্রথমে তো তাও 150টা শেয়ার, 150-200 হবে। হ্যাঁ, তাও তো মানে রাতের দিকে দেখছি শেয়ার বেড়েই চলেছে, আমি আর রিপ্লাই করতে পারছি না, আর লোকে বলছে আরও চাই আরও চাই আরও চাই। তখন আরেকটা ছেলে, ও বাংলাদেশে থাকে, ও আমাকে একটা লেখা পাঠালো। তো ওই ভিডিওটা ওই 1 নাইটের মধ্যে 1 মিলিয়ন ভিউ হয়ে যায়। তো 1 মিলিয়ন ভিউ? হ্যাঁ 1 মিলিয়ন ভিউ হয়ে যায়। তো এটা ফেসবুকে পুরোটা হচ্ছে। তারপর বাংলাদেশের ছেলেটা আমাকে বলছে যে দাদা আপনার গলা আমার খুব ভালো লেগেছে, আমি আপনাকে একটা লেখা পাঠাই, এই লেখাটা আমি লিখেছি, আপনি আপলোড করবেন? হ্যাঁ ডেফিনেটলি, কেন নয়। তো আমি ওটাকে আবার করেছি, করে আপলোড করেছি, ওটা 2 মিলিয়ন ভিউ হয়ে যায় পরের দিন কি তার পরের দিন এরকম হবে। আমি তো মজা পেয়ে গেছি, মানে এরকম নড়ে চড়ে বসেছি, ভাই কিছু একটা তো হচ্ছে। তো হঠাৎ করে তো বাংলাদেশে একটা ব্যান্ড আছে অ্যাশেজ ব্যান্ডের একজন ভিডিওগ্রাফার আছে, একটা বাচ্চা ছেলে, ও একদম আমার থেকে অনেক ছোট। ও বলছে যে, ও মেসেজ করেছে আমাকে, দাদা আমি আপনার ভিডিও দেখেছি, আপনার ভয়েস আমার খুব ভালো লেগেছে, তো আমি এরকম, ও অ্যাশেজ ব্যান্ডের ভিডিওগ্রাফার, ও বলছে যে আমি আপনাকে একটা ভিডিও গিফট করতে চাই এই অডিওটার উপরই, আপনি এটা আপলোড করবেন? আচ্ছা হ্যাঁ করবো। তো ওর নাম ইফতি আমাকে ভিডিওটা করে দিয়েছে প্রায় ধরো 4-5 দিনের মধ্যে। 4-5 দিন বাদে ভিডিওটা, খুব সুন্দর ভিডিও সেই সময়ের, ও একদম শ্যুট করে আমাকে দিয়েছে, একটা মেয়েকে নিয়ে শ্যুট করেছে পুরো অডিওটার উপর, আমি আপলোড করেছি, ওটা 5 মিলিয়ন ভিউ হয়েছে ফেসবুকে। হ্যাঁ, আর ওটা নিয়ে একটা হালকা কন্ট্রোভার্সিও হয়, বাট ওই আর কি, প্রত্যেক ক্রিয়েটারের লাইফে একটা কন্ট্রোভার্সি থাকে প্রথমে বিশেষ করে। তারপরে না মানে আমি যাই দিতাম, আমি দেখতাম প্রচুর মানুষ শেয়ার করে সেটা। এখানেই প্রশ্নটা হলো, তুমি কি তখন বুঝতে পারছো যে কি কানেক্ট করছে মানুষের সঙ্গে? আমার মনে হচ্ছে যে আমি যেই ভয়েসটাতে কথা বলছি, মানুষ এই ভয়েসটাকে কোথাও দাঁড়িয়ে রিলেট করছে, বিকজ ওখানে লোকে লিখছে যে, মানে বেশিরভাগই লিখছে ভয়েস খুব ভালো লাগছে, ভয়েস খুব ভালো লাগছে। তো আফটার দ্যাট আমি ভাবলাম যে ওকে নাও, এরকম কিছু লেখা দেওয়ার পর ভাবলাম যে এবার আমি এমন কিছু করি, আমার তো নিজের অনেক গান আছে, আমি গানের লাইনগুলোকে কবিতার মতো করে বলি বা মনোলগের মতো করে বলি। তো এই করতে করতে তারপরে আমার ভিডিও আসে প্রথম, সেগুলো একটু মোটিভেশনাল ভিডিও হয় প্রথম বেশ কিছু ফ্যাক্টস। তো ওগুলো বলার পর লোকে তখন দেখলাম, তারপর না মানে আমাকে আর ভাবতে হয়নি, তারপর একাই কন্টেন্ট বানিয়েছি। যেতে যেতে যখন আমার প্রায় 2-3 লাখ সাবস্ক্রাইবার, তখন আমি বললাম যে দেখো, একদিন ভাবছি মনে যে তখনও আমি মানে হাফ প্যান্ট পরে ঝিলপাড়ে ঘুরে বেড়াচ্ছি, মানে তখন আমি জানি না যে হোয়াট ইজ 3 লাখ সাবস্ক্রাইবার। যে 3 লাখ সাবস্ক্রাইবার হলে, মানে এখন আজকে 2024-25 কারো যদি 3 লক্ষ সাবস্ক্রাইবার হয়ে যায়, তাহলে তুমি তাকে হাফ প্যান্ট পরে হচ্ছে ঝিলপাড়ে ঘুরতে দেখবে না, হয় সে স্টুডিওতে আছে, নইলে সে কাজ করছে, নইলে খুব সিরিয়াসলি তার কাজটা করে যাচ্ছে। একদম। আমি ঘুরতে করতে আছি, এমন কিছু আমার করা উচিত যেটা মানুষ সারা জীবন শুনবে, মানে যার সাথে আমি কানেক্টেড না, আমি না হলেও যদি অন্য কেউও থাকে তাও সেটা চলবে। তো সেটা হতে পারে হরর স্টোরি, যেটা আমি স্যারের মুখে শুনে এসেছি। এবার হচ্ছে যদি গল্প বলি, তাহলে তো সানডে সাসপেন্স আর আমি সেম হয়ে গেলাম। ওটা করলেও তো আমি
আমায় লোকে শুনবে না, কেন আমাকে শুনবে, আমার কাছে ইকুইপমেন্টই নেই। তো লেটস মেক এ চ্যানেল যেখানে মানুষই আমায় ঘটনা পাঠাবে, আমি তাদের ঘটনাই তাকে শোনাবো। তো দ্যাট মোমেন্টে আমি প্রেত কথা চালু করি, আর তারপরে জার্নির মধ্যে দিয়ে আজকে এই জায়গায়। প্রেত কথার পর আরও গ্রোথটা, হ্যাঁ, প্রেত কথার পর আরও গ্রোথটা হয়েছে। এই রিসেন্ট এই বছর আমরা যেমন প্রেত কথা মানে আগের বছর থেকে আমরা করছি, আগের বছরের শেষ থেকে করছি অ্যাকচুয়ালি প্রেত কথা হরর পডকাস্ট। মেবি আমরাই প্রথম যারা কিনা একদম হরর পডকাস্টকে মানে দুজনে বসে ভূত নিয়েই কথা বলছি, এটা বোধহয় বাংলাতে আমাদের চ্যানেলই প্রথমবার করেছিল। মানে একদম নিশটাই এটা, প্রথম থেকে শেষ পর্যন্ত শুধু আমরা হরর নিয়ে কথা বলি। তো সেটার পরে ব্যাপারটা আরো জমে যায় ব্যাপারটা। তাও তো স্পটিফাই ছিল আমার, তখন স্পটিফাই আমার সাথে কন্ট্যাক্ট করে নিয়েছিল প্রেত কথার জন্য। তো এইভাবেই জার্নি চলছে। ফিউচারে আর কি হয়, তবে আমার এটা কপাল যে আমি খুব ভালো ভালো মানুষ পেয়েছি এবং এখনো পাচ্ছি প্রত্যেক মুহূর্তে। আমার চারপাশে খুব ভালো ভালো মানুষজন আছে। তোমার এই যে মানে মানুষজন যখন কানেক্ট করে, আমি নিজে অ্যাজ এ ক্রিয়েটার যেটা বুঝতে পারছি যে মানুষের ভালোবাসা এটা অত্যন্ত দারুণ জিনিস। মানে সেটার চেয়ে মানে সেটা যে কিরকম পাওয়া, যে পায় সে বুঝতে পারে আর কি। আমি আরো বুঝতে পারছি তোমাকে দেখে, কারণ আমি তোমাকে তখন থেকে দেখছি, তখন তোমার চ্যানেলের সাবস্ক্রাইবার ছিল এত বেশি ছিল না, একেবারে শুরু করেছিলাম, একদম শুরু করেছিলে তুমি। আর আজকে তোমার চ্যানেলটাকে যখন আমি ধরো রিলস সেগমেন্টে তোমাকে দেখতে পাই, বা ধরো আমি সার্ভ করতে করতে তোমার পডকাস্ট চলে আসছে, আমি দেখছি ভিউয়ারশিপ ভালো, খুব ভালো ভালো গেস্টরা আসছে, তখন মানে আই ক্যান রিলেট যে তোমারও কতটা ভালো লাগছে যে মানুষজন তোমার সঙ্গে এভাবে রিলেট করে। একদম। আমার এবার আমি সবসময় ভাবার চেষ্টা করি যে কেন, কারণটা কি, তুমি কেন শুরু করলে? আমি কেন শুরু করলাম, আমার শুরু করার পেছনে একটাই কারণ ছিল, এবং এই কারণটা আমি তোমাকে এটা বলতে গেলে একটু ছোট করে হলেও বলতে হবে যে যখন আমরা ইউটিউব অনেকদিন ধরে শুরু করার চেষ্টা করছি, আমি আর প্রেমাশিস, আমরা সন্দেশ বোলারে চ্যানেল করেছি, আমরা বিভিন্ন কিছু ট্রাই করেছি, নাথিং ওয়াজ ওয়ার্কিং। আমি একটা পয়েন্টে একটা জিনিস রিয়েলাইজ করলাম, ইউটিউব ইজ অল অ্যাবাউট ডিরেক্ট কানেক্ট করতে হবে মানুষের সঙ্গে। আর সেটার ক্ষেত্রে আমি বুঝলাম যে আমাকে কিছু করতে হবে, মানে আমি অ্যাজ এ পার্সন যদি আমি 10 জনের সঙ্গে কানেক্ট করতে পারি, তাহলে সেটাই যদি আমি করি তাহলে আমার বেশ কিছু মানুষের সঙ্গে কানেক্ট হবে। তখন আমি বুঝতে পারলাম যে কি করতে পারি, আমি কি করলে আমি অ্যাজ একজন ফিল্ম মেকার আমি গল্প বলতে পারি, কিন্তু গল্প আমি গিয়ে ডিরেক্ট একজন মানুষ একটা ডিরেক্ট ক্যামেরার সামনে দাঁড়িয়ে গল্প বলবো মাইকে, সেটা আমার মনে হলো না, এটা আমি করতে চাই না, বা অত বেশি কানেক্টিংও হয়তো নয়। তাহলে কি, আমার তো মানুষের সঙ্গে কথা বলতে খুব ভালো লাগে, এটা আমার মানে অনেক দিনের অভ্যাস, এবং আমার মানুষের গল্প শুনতে খুব ভালো লাগে, মানে মানুষের জীবনের গল্প, কারণ আমার মনে হয় তার থেকে কিছু না কিছু পাওয়া যায়। আর আমার মনে হলো যে এইটা একটা ভালো অপশন, কারণ তখন অলরেডি হিন্দি পডকাস্ট, বেশ কিছু পডকাস্ট আমি দেখছি যেখান থেকে বুঝতে পারছি নতুন নলেজ পাওয়া যাচ্ছে। না, আমার টার্গেটটা নলেজ ছিল না প্রথমে, আমার টার্গেটটা ছিল মানুষের গল্প, মানে আমার পডকাস্টে মানুষ যদি আসে তাহলে মানুষ হিসেবে তাকে যাতে চিনতে পারে মানুষ, মানে সাধারণ মানুষ। তো আমি সেটা শুরু করলাম এবং দেখলাম আস্তে 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 আমি নিজে খুব এনজয় করা শুরু করলাম প্রসেসটা। যে আমি এনজয় করা শুরু করলাম তখনই দেখলাম অনেক দর্শক আস্তে 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 জোড়া শুরু করলো, আমার সঙ্গে কানেক্ট করা শুরু করলো। মানে যদি আমি খুব ভুল না হই, আমি বোধহয় আমার সঙ্গে বা আমার একসাথে ওই সময় বোধহয় আমি প্রথম দিকের চ্যানেল, যেটা মানে শুরুর যদি ডেট বলো তাহলে আমি প্রথম দিকের চ্যানেল, আমার আশেপাশে অনেকেই শুরু করেছে, এবং এখন তো প্রচুর বাংলায় পডকাস্ট আছে, হ্যাঁ প্রচুর আছে। তো এইটাই আমার কারণ, এবং আমার মনে হচ্ছে যে আমি মানুষের থেকে যদি জানতে পারি, মানুষের থেকে যদি শিখতে পারি, আমার নিজের যে জার্নিটা অ্যাজ এ হিউম্যান বিং, অ্যাজ এ ফিল্ম মেকার, দুটোই খুব স্মুথ হবে। আর আমার মানে এখানে খুব একটা জিনিস বলার, মানে আমার যেটা খুব মনে হয় তোমার পডকাস্ট নিয়ে, সেটা হচ্ছে যে পডকাস্ট দেখলে মানুষের ইন্টেনশনটা বোঝা যায়, যে কে কোন ইন্টেনশনে একটা পডকাস্টকে হোস্ট করছে, এবং ওই ইন্টেনশনটা আমি তোমাকে এসেই বললাম যে একদম শান্ত একটা পরিবেশ তোমার পডকাস্টে, যার জন্য আমার খুব ভালো লেগেছে। আমার কোথাও দাঁড়িয়ে মনে হয় যে জেনারেল অডিয়েন্স তোমার পার্সোনালিটির সাথে, তোমার কথা বলার ধরনের সাথে, বা তোমার যে ইন্টেনশন ওটার সাথে খুব কানেক্ট করে যাচ্ছে। দেখো যেভাবেই হোক কানেক্ট করছে, মানুষ এত ভালোবাসা দিচ্ছে, এমন এমন কমেন্ট আছে না ওরব,
যেগুলো দেখে মনে হয় না এর হয়ে গেছে, আর কিছু না করলেও হবে। মানে আমি বলছি একটা, মানে আমি চিঠি পাই লম্বা লম্বা, বুঝলে, মানে সেরকম চিঠি, মানে যেগুলো চিঠি। একজন নরওয়ে থেকে একদিন একটা পডকাস্ট দেখে, সকালবেলা আমি উঠে দেখলাম এত বড় একটা চিঠি। সেই চিঠিতে তিনি লিখেছেন যে তার জীবনে একটা ফেজ পার করছিলেন তিনি, যেখানে তার জীবনের মোটিভেশন, তার জীবনে বাঁচার ইচ্ছে থেকে, চাহিদা থেকে, সমস্ত কিছু কি করবেন বুঝতে পারছেন না। ওই একটা পার্টিকুলার পডকাস্ট থেকে সে বলছে আমার জীবনটা চেঞ্জ হয়েছে। এবং বলছে বিশ্বাস করুন, আপনি মানে আপনি খুব মাথায় রাখবেন যে আপনি এটা এমন কাজ করছেন যেটা মানুষের জীবন বদলাতে পারে। এটা পেলে আর কি লাগে গৌরব? এক্স্যাক্টলি এই রিয়েলাইজেশনটা হওয়া যে আমি এমন কিছু করছি যেটার সাথে মানুষ কানেক্ট করে যাচ্ছে, একজন হলেও কানেক্ট করে, একদম। এটা যে কি বড় পাওয়া আমার মনে হয়। যে আমার যে পডকাস্ট করার যে ইন্টেনশনটা, সেটাতে যেহেতু আমি চেষ্টা করেছি সবসময় অথেন্টিক থাকার, অনেস্ট থাকার, আমার মনে হয় সেটাই লোকে কানেক্ট করছে। একদম একদম, আমাকেও সেটাই কানেক্ট করেছে। তোমার পার্ট, তুমি কোনোদিন ভেবেছো যে তোমার সঙ্গে লোকে কেন কানেক্ট করে? আমার মনে হয় আমি খুব সহজ করে কথা বলতে পারি, মানে এটা আমার মনে হয় আমি খুব সহজভাবে বলতে পারি। আমি সেদিন প্রিয়াঙ্কাকে একটা কথা বলছিলাম যে দেখো প্রিয়াঙ্কা, আমরা সেদিন ঘুরতে গিয়েছিলাম কোথায় একটা জন্য, আমরা মাঝে মাঝে এরকম ড্রাইভে বেরিয়ে যাই, আমরা প্রচুর গল্প করি। তো সেখানে এরকম একটা কথা উঠেছে যে প্রিয়াঙ্কাকে বলছি দেখো এখন এমন সময়, সবার থেকে আলাদা হওয়ার চেষ্টা করো না, সবার মতো এতটা বেশি করে সবার মতো হও যাতে সবাই তোমাকে আলাদা বলে মনে করে। যে তোমার মনে যেটা চলছে, দেখো আমরা সবাই মানুষ, আমাদের প্রত্যেকের বুনিয়াদটা তো সেম। তো তুমি যেটা ভাবো, তুমি কষ্ট পেলে যেভাবে কাঁদো, যে ধরো কোটি টাকার মালিক সেও কষ্ট পেলে ওভাবেই কাঁদে, ঠিক। তা আমাদের বেস লাইনটা সবার সেম। আমরা যদি বেস লাইনটাকে হিট করতে পারি মানুষের, তাহলে সেই মানুষটা আমার সাথে কানেক্ট হয়ে যায়। আর যখন আমরা খুব বেশি করে মানুষের এই বেস লাইনগুলোকে হিট করতে পারি, তখন সেই মানুষটার চোখে আমি হয়তো অসাধারণ হয়ে যাই, কিন্তু আসলে আমি খুবই সাধারণ মানুষের ভাবনাটাকে হিট করছি, খুবই সাধারণ জায়গাটাকে হিট করছি। কারেক্ট। সাধারণ হলে এতটা সাধারণ হতে চাই যে সবাই দেখে অসাধারণ মনে করে। এটা খুবই বড় কথা বললে, কারণ আমিও অ্যাজ এ ফিল্ম মেকার যদি আমাকে জিজ্ঞেস করো, বা স্টোরি টেলার, তুমি একজন স্টোরি তোমার ফিল্ম আমরা ছোটবেলায় দেখেছি প্রচুর, বালুকা বেলা বিশেষ করে, মানে সব থেকে ফেমাস, আমাদের অল্প বয়সী ছেলেরা যখন স্কুলে পড়ি আমাদের কাছে সব থেকে মজাদার এবার ফিল্ম। আমি যখন সিনেমা বানানোর চেষ্টা করি বা বলার চেষ্টা করি, আমার মনে হয় আমারও একটা, এই তুমি যেটা বললে সাধারণ, এই যে বেসিক ইমোশন মানুষের, কান্না, দুঃখ, কষ্ট, হাসি, ভালোবাসা, এগুলো তো সবার মধ্যে আছে, তোমার মধ্যে আছে, আমার মধ্যে আছে। আমাদের প্রকাশের ধরন আলাদা হতে পারে, কিন্তু বেসিক ইমোশনটা সেম। ওইটা যদি কানেক্ট করতে পারে কেউ, তাহলে সে কিন্তু সবাইকে কানেক্ট করতে পারে। এক্স্যাক্টলি। আমার মানে এর জন্য তুমি দেখো শাহরুখ খানকে যদি আমরা খেয়াল করে দেখি, আগেকার সময় যে সিনেমাগুলো হতো, বেশিরভাগ সিনেমাতেই আমি একবার একটা ইন্টারভিউতেই শুনছিলাম যে নায়ক তাকে গরিব দেখানো হচ্ছে ইচ্ছে করে, বিকজ প্রত্যেকটা গরিব মানুষ, প্রত্যেকটা মধ্যবিত্ত পরিবার অ্যাকচুয়ালি ওদের টিজি, যে একে যদি আমি স্বপ্ন দেখাতে পারি, এর লাইফের সাথে যদি আমি আমার হিরোকে কানেক্ট করিয়ে দিতে পারি, তাহলে আমার সিনেমা হিট। আগেকার দিনে বেশিরভাগ সিনেমাতে আমরা দেখতাম যে নায়ক খুব গরিব, নায়িকা হয়তো বড় লোক, তাদের মধ্যে একটা প্রেম, একটা ফ্যামিলি, যে ট্রেন্ডটা এখন অনেকটা বদলে গেছে, সিনেমার ট্রেন্ড অনেক বদলে গেছে, কিন্তু তখনই ফ্যামিলি ড্রামা, তার মধ্যে প্রেম, যেগুলো আমাদের সবার জীবনেই একটা না একটা টাইমে হয়তো হয়েছে। মেট্রো সিটি বাদ দিলে গ্রামগঞ্জের মানুষের জীবনে বা মফস্বল এরিয়ার মানুষের জীবনের গল্পই তো ওটা। তো এত বেশি সাধারণ গল্পগুলো ছিল সিনেমার, যে সেই সাধারণত্বটা মানুষকে হিট করে গেছে, যার জন্য বোধহয় আজকে আমরা শাহরুখ খানকে মানে এই নজরে দেখি। এই যে কন্টেন্ট ক্রিয়েশনের একটা জায়গা এই মুহূর্তে বাংলায়, বেশ কিছু ক্রিয়েটার্স আছে, ভালো ভালো ক্রিয়েটার্স আছে, ক্রিঞ্জ ক্রিয়েটাররাও আছে নিজেদের মতো, তারাও নিজেদের মতো এক্সিস্ট করে, দে হ্যাভ देयर ওন ইউনিভার্স, এবং তাদের নিজেদের মতো ফলোয়ার আছে, দ্যাটস ফাইন, যে যা করে ভালো আছে। তুমি এই মুহূর্তের বাংলা কন্টেন্ট মার্কেটটাকে কিভাবে দেখো? আমার মনে হয় যে যারা পুরনো ক্রিয়েটার্স, যারা ধরো অনেক দিন ধরে ভালো কাজ করে আসছে, তারা সবাই ধীরে ধীরে করে একটা প্রোডাকশনের মতো হয়ে যাচ্ছে এখন। আমার মনে হয় এটাই হওয়া উচিত। কারণ আমি আগের দিনই উন্মেষ এসেছিল আমার বাড়িতে, ওকেও বলছিলাম যে মামা তোমার
ভিডিও দেখেছি আজ থেকে ধরো 4 বছর আগে, মানে তখনও আমাদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব, যে আজকে যখন তোমার 4 বছর আগের ভিডিও দেখি তখন বুঝতে পারি তুমি কতটা এগিয়ে গেছো। একদম। তো আমার মনে হয় যে এই এগিয়ে যাওয়াটা যেন দেখা যায়, সেটা সেট আপের মাধ্যমে হোক, সেটা বাই লুকস হোক, সেটা বাই লাইফস্টাইল হোক, সেটা বাই কাজ হোক। সব থেকে বড় উন্মেষ যেমন ভূতমুখী রিলিজ করছে, তো বললাম তুমি স্কেচ বানাবে না? বলছে যে বানাবো, কিন্তু আমার ইচ্ছে আছে এটাকে আরও বড়োভাবে কিছু করার। এই যে ভাবনা আমার নিজের ক্ষেত্রেও প্রজেকশন আমার, যেমন যে আমরা আগে প্রেত কথা অডিও স্টোরি করতাম, এখন আমরা পডকাস্টে শিফট করেছি। এরপর যেটা করবো সেটা তোমাকে বললাম, আগে থেকে অ্যানাউন্স করছি না, আগে থেকে অ্যানাউন্স করছি না, কিছু একটা বড় আসবে, কিছু একটা ভালো কিছু একটা আসবে। আমি যেমন ধীরে ধীরে ভাবছি যে যদি হরর ফিল্ম বানানো যায়, ছোট ছোট হরর ফিল্ম বানানো যায়, তো স্কেল আপ করাটা যেন প্রত্যেক বছর দেখতে পাওয়া যায়। আর আমার মনে হয় যেই ক্রিয়েটারদের চেঞ্জটা আমরা প্রত্যেক বছর দেখতে পাবো, সেটা যে কোনো রকম চেঞ্জ হতে পারে, তারা থেকে যাবে তারা। এবং আমার মনে হয় কি, ইউটিউব বিষয়টা খুব সিরিয়াস একটা কাজ, খুব একটা মানে কি বলবো, মন দিয়ে করার মতো কাজ একদম। এবং যেই কাজটা মানে যারা এই কাজটা করতে খুব এনজয় করে, শুধুমাত্র ফেমাস হয়ে যাব বলে করছে না, তারা থেকে যাবে বলে আমার দেখো, একটা সময় পর গিয়ে আর ফেমাস হয়ে যাবো ব্যাপারটা থাকেও না। কারণ আজকের দিনে যদি মানে খুব ফ্র্যাঙ্কলি বলি, আমি যদি আমাকে 2019-এ কেউ বলতো যে তুমি এটা করে কিন্তু তোমার 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে যাবে, খুব স্বাভাবিকভাবে আমার ভেতরে একটা দারুণ আনন্দ কাজ করবে, তাহলে এটা করতে হবে খুব ভালো করে, যেটা সবার মধ্যেই থাকে এবং সবাই এটা ভেবেই শুরু করে। যখন আমরা প্রথম ইউটিউব করছি সেই সময় আমাদের মনে এটা ছিল না যে আমি এই ইউটিউবারের মতন হতে চাই বা কিছু। এখন 2024-এ দাঁড়িয়ে যারা ইউটিউব শুরু করছে তাদের মনের মধ্যে একজন আইডল কেউ না কেউ তৈরি হয়ে রয়েছে যে আমি অমুকের মতো কাজ করতে চাই, এবং সেটা কিন্তু প্রকাশ্যে চলে আসছে। একদম। আমরা নিশ দেখলেই বুঝতে পারছি যে কে কোন নিশে কাকে ফলো করছে, কিভাবে করছে, আমরা বুঝতেই পারি এটা সব সময়। তো সেটার মধ্যে ক্ষতি কিছু নেই, কিন্তু ফ্যাক্টরটা হচ্ছে যে এই ফলো করতে করতে আপগ্রেড করাটা সবাই ভুলে যায়। এবং আমি খুব মাইনিউটলি অবজার্ভ করে দেখেছি, আমার চোখের সামনে থাকা এমন অনেক চ্যানেল রয়েছে যারা একসময় খুব রমরমিয়ে চলেছে, যারা আজকে ভিউয়ারশিপ পায় না শুধুমাত্র তাদের মধ্যে কোনো বদল আসেনি বলে। তার মানে চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট, এইটা ইউটিউবের ক্ষেত্রে আরও বেশি সত্যি। এবং আজকের দিনে দাঁড়িয়ে পপুলারিটি গেইন করাটা আমার মনে হয় যে 5 বছর 6 বছর ধরে ইউটিউব করছে তার কাছে আর খুব বড় মোদ্দা ফ্যাক্টর নয়। আমার কাছে এখন আমার ব্যক্তিগতভাবে যে ভালো কাজ করাটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে। যে এখন আমার আর মানে ওই মনের মধ্যে ওই চার্ম কাজ করে না যে আমার এই চ্যানেলটাকে 1 মিলিয়ন করে দিতে হবে, ওই চ্যানেলটাকে 2 মিলিয়ন করে দিতে হবে, এটা আর ম্যাটারই করে না আমার কাছে। আমি আর সাবস্ক্রাইবার সংখ্যা নিয়ে ভাবি না, আমি শুধু ভাবি যে এরপর আমি এমন কি কাজ করছি যে কাজটা করে আখেরে আমার লাভ, মানে আমি কাজটা ভালো কাজ করছি এবং লোকে দেখে আনন্দ পাচ্ছে, এবং পাস্ট এক্সপিরিয়েন্স থেকে দেখেছি একমাত্র কাজই আমাকে এত অবধি নিয়ে আসছে। রাইট। এটা ছাড়া তো আর কিছু ছিল না। দেখো, তুমি মহাভারত করছো বললে, মহাভারতে তুমি কৃষ্ণ করছো, এত খুব ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার করছো, ইম্পর্টেন্ট চরিত্র, এবং খুবই লাগছে, মানে খুবই কানেক্টেবল লাগছে তোমার গলাটা। আমি শুনছি, আমি প্রত্যেকটাই শুনি। এই যে একটা কথা যেন বলো না, কর্ম করে যাও ফলের আশা করো না, কথাটা তো অ্যাকচুয়ালি এটা ঠিক নয়। মানে অ্যাকচুয়ালি কর্ম করে যাও, ফলের উপর অধিকার নেই তোমার, এইটা ইজ দ্য রাইট ওয়ার্ড। কাজ করে যাওয়াটা উইদাউট এনি এক্সপেকটেশন আমার মনে হয় বেস্ট ওয়ে অফ ওয়ার্কিং, মানে বেস্ট ওয়ে অফ কর্ম। কারণ তুমি কি সত্যি জানো, মানে একটা কাজের সত্যি তুমি কি জানতে যখন তুমি শুরু করো যে এই কাজটা 1 মিলিয়ন ভিউ লোক দেখবে ওই গল্পটা পড়ে? না, জানতে না। তুমি কি এক্সপেক্ট করেছিলে? না। তো এক্সপেক্ট না করে যে কাজটা করা হয় না, সেটার ভিউয়ারশিপ বলো, সেটার রিচ বলো, সেটা অনেক বেশি হয়ে যায়, সেটার এক্সপ্রেশনটাও অনেক লাউড এবং অনেক কানেক্টিং। একদম। তুমি মোটিভেশনাল কন্টেন্ট চুজ করলে কেন? আমি মানুষটাই খুব মানে মোটিভেটিং, মানে নিজেকে মোটিভেট করি। এবং সব থেকে বড় কথা, আমার বাড়িতে এমন দুজন চরিত্রকে আমি ছোটোবেলা থেকে দেখে এসেছি যারা শুধু নিজেদেরকে মোটিভেট করেছে তা না, তোমার আশেপাশে আরও বহু মানুষকে তাদের পারিপার্শ্বিকে মোটিভেট করেছে। আমার মা বাবা, আমার মা খুব স্ট্রং মানুষ মনের দিক থেকে, এবং আশেপাশে এমন অনেক, মানে আমার মায়ের হাতে আমি দেখেছি নিজের হাতে টাকা নেই, খাবার হয়নি ঠিকঠাকভাবে, খুব অল্প খাবার হয়েছে, তাও বাড়িতে কেউ এসছে তাকে না খাইয়ে পাঠায়নি, সবসময় একটা স্ট্রাগল, সবসময় একটা সাথে থাকা,
এটা আমি দেখে বড় হয়েছি এবং ছোটবেলা থেকে অনেক বেশি দেখো মানে যে কষ্ট করে বড় হয়েছে, যার ওই ছোটবেলা থেকে অভ্যেসটাই এটা যে হচ্ছে যে আমাকে করে নিতে হবে, তো আমার মনে হয় সে বড় হয়ে গেলেও তার মধ্যে ওই জিনিসটা থাকেই যে আমাকে করে নিতে হবে, কারণ আমি জানি যে আমি না করলে আর আমারটা কেউ করে দেবে না। তো যখন এরকম জায়গায় মানুষ পৌঁছে যায় তখন মানুষ দেখবে পাহাড়ে ফেসে গেলেও সে হয়তো 5 দিন সার্ভাইভ করে যায়। আমরা কত স্টোরি দেখেছি এরকম, যে পাহাড়ে হিমালয়ের কোলে ফেসে গেছে, যেখানে এমনি দিন তুমি তোমার ঘরে ওই 5 দিন না খেতে পেয়ে বাঁচতেই না, সেই তুমি পাহাড়ে ফেসে গিয়ে 5 দিন না খেয়ে হয়তো তুমি ওখান থেকে যা পেয়েছো ওরকম খেয়ে হয়তো মানে আমি এমনও কিছু ডকুমেন্টারি দেখেছি যে হচ্ছে মোজা টোজার জল চিপড়ে খেয়ে নিচ্ছে, কিছু করার নেই, সার্ভাইভাল। সে সময় মানুষ বেঁচে যাচ্ছে বিকজ সে জানে যে আমাকে আর কেউ এখান থেকে বের করে নিয়ে যাওয়ার নেই, আমাকে ওয়েট করতে হবে টাইমের, অপরচুনিটির, আর মাঝখানে আমার শুধু একটাই কর্ম, সেটা হচ্ছে সার্ভাইভাল, আমাকে সার্ভাইভ করতে হবে। তো এই জায়গাটার থেকে মোটিভেশনটা খুব বেশি কাজ করে। যখন তুমি নিশ্চয়ই এরকম যেরকম আমি বললাম এরকম নিশ্চয়ই মেসেজেস পাও, এরকম নিশ্চয়ই কলস পাও যে দাদা তোমার ভিডিও দেখে আমার লাইফ চেঞ্জ হচ্ছে। প্রথম যখন এরকম মেসেজ পেয়েছিলে যে হ্যাঁ এটা না তোমার মানে লাইফ চেঞ্জিং, সেই সময় হোয়াট ডিড ইউ ফিল, কি ফিল হয়েছিল? তখন না এত মেসেজ পেয়েছি যে খুব বেশি হামড়ি করে ফিল করার মতো সময় পাইনি। কারণ তুমি দেখবে যখন সবাই মিলে তোমাকে ভালো বলছে ভালো বলছে ভালো বলছে ভালো বলছে, তখন দেখবে তুমি না আলাদা করে ওভারওয়েলম ফিল করবে, তার থেকে বেশি কিছু কানেক্টিং কিছু ফিল করবে না, কারণ একটা পার্টিকুলার গল্প তোমাকে সে হিট করছে না। তখন তুমি গল্পদের ভিড়ে এত জর্জরিত যে কোন গল্পটায় তোমার খুব ইমোশনাল হওয়া উচিত তুমি বুঝতে পারছো না, তোমার ওভারঅল একটা ফিলিং কাজ করছে। রাইট। অনেক ভূতের সিনেমা দেখেছো, বুঝতে পারছো না যে এবার মানে কোন ভূতটার ভয় পাবে, 5 রকম ভূতের সিনেমা দেখেছো। ঠিক। কিন্তু আমার জীবনে খুব মানে আমাকে খুব টাচ করে যাওয়া 2-3টে ঘটনা আছে। তার মধ্যে একটা হলো আমি একবার আমার এক বন্ধুর সঙ্গে গেছিলাম একটা অন্নপ্রাশন বাড়িতে। তো সেখানে আমি গিয়ে পৌঁছেছি, গিয়ে পৌঁছানোর পর সেখানে আমি ওখানে চিনতাম না, আমার ওই বন্ধুরই চেনা জানা। তো ওখানে এক বয়স্ক ভদ্রমহিলা ছিলেন, ওখানে আমাকে অনেকে চিনতেন। তো তিনি এসে সবাই কথাবার্তা বলে যাওয়ার পর উনি এসে আমাকে বলছেন যে দেখো আমি তো তোমার মায়ের বয়সী, দেখেই বুঝতে পারছি। বলছে যে আমার ছেলের মেয়েরা সবাই বাইরে থাকে, তো তাদের সঙ্গে আমার মাঝে মাঝে একটু ফোনে কথা হয়, কখনো হয়ও না, আমি একাই থাকি, আমার একজন মেয়ের আছেন। বলছে কী করে সময় কাটাবো বুঝতে পারি না এখন আর, তো খুব খারাপ লাগে। বলছে তোমার ভিডিও দেখলে আমার মনে হয় আমার ছেলে আমার সাথে কথা বলছে। তো আমার সেদিন খুব ইমোশনাল লেগেছিল যে আরে মানে মানে তিনি আমাকে কোন জায়গায় রাখছেন। আরেকবার হয়েছে এক ভদ্রমহিলা, এটা রিসেন্টলি প্রিয়াঙ্কার তোমার হচ্ছে বন্ধুর বিয়েতে, ওখানে দেখা হয়েছিল ওনার সাথে। সো উনি আমাকে ছাড়বেনই না কিছুতে, তো আমিও কথা বলছি ওনার সাথে। আমি ওনার সমস্ত কথা বলছি যে তোমাকে আমার এত ভালো লাগে, তোমার গলা না শুনলে আমার ঘুম আসে না, আমি তোমার প্রচুর কাজ দেখি, সবসময় মনে হয় যেন যে তুমি আমার ছেলেই একদম। তারপর ভদ্রমহিলা আমাকে বলছেন যে একদম শেষে আমি জানতে পারছি যে ওনার ক্যান্সার। তো দ্যাট মোমেন্ট সেটা আমায় হিট করে। আর একটা ঘটনা যেটা আমার মানে মনে আছে খুব ভালোভাবে হিট করেছিল আমাকে, আমি তখন প্রথম গাড়ি কিনেছি। তো গাড়ি কিনে মা বাবাকে, আমাদের গোপাল রয়েছে, ওকে নিয়ে বেরিয়েছি। সেদিনই কিনে গেছে চলো চা খাইয়ে তোমাদেরকে তারপর বাড়িতে যাই। চায়ের দোকানে গেছি বারুইপুরের ওখানে, চাটা খেয়ে প্রচুর ছেলেপুলে ছিল, এসে সবাই ছবি টবি তুললো, ওরা তুলে চলে গেল। তো একটা মেয়ে অনেকক্ষণ ধরে দূরে দাঁড়িয়ে আমাকে দেখছিল, আমি ওকে নোটিস করেছি। সবাই চলে যাওয়ার পর ধীরে ধীরে আমার কাছে এলো এবং এসে আমাকে বললো যে আমি তোমার অনেক বড় ফ্যান, আমার বাবাও তোমার অনেক বড় ফ্যান ছিলেন। বলছে আমার বাবা মারা গেছেন। এলাম আচ্ছা। বলছে যে আমি না প্রেত কথা কোনোদিনও শুক্রবার আর রবিবার মিস করি না, খুব কম এই বিগত 5 বছরে আমার হয়তো হাতে গোনা 1-2বার হয়েছে যে আমার এপিসোড আসেনি বা পরের দিন এসেছে। আদারওয়াইজ আমার প্রত্যেক শুক্রবার রবিবার রাত 10টা মানে তুমি পাবে আমার ঠিক চ্যানেলে কন্টেন্ট। তো বলছে যে আমার বাবা দেরি করে বাড়িতে আসতেন, শুধু শুক্রবার আর রবিবার উনি টাইম মতো বাড়ি চলে আসতেন, নইলে আমি একা প্রেত কথা শুনে নেব। আমার বাবা আমার সাথে প্রেত কথা শুনতে গেলাম। ওকে। বলছে যে সেদিন তুমি রবিবার দিন প্রেত কথা আপলোড করোনি,
আমার বাবার শরীর প্রচণ্ড খারাপ ছিল সেদিন। আমার বাবা বাইরে বেরোতে পারেননি, মানে রাত পর্যন্ত অপেক্ষা করেছেন তোমার প্রেত কথা আসবে, কিন্তু আসেনি। তুমি পরের দিন আপলোড করেছিলে, কিন্তু উনি ওটা মানে না শুনে চলে গেছিলেন, বা পরের দিন শুনে উনি চলে গেছিলেন, এরকম কিছু একটা ছিল। বাট হোয়াট এভার, যেটাই হোক, আমার ঠিক মনে নেই এক্স্যাক্টলি। কিন্তু ব্যাপারটা এটাই যে উনি যদি শুনেও, প্রেত কথাটা যদি শুনেও উনি চলে যান, তাহলেও সেটা আমার কাছে খুব প্যাথেটিক, যে আমি আমার একজন অডিয়েন্স হারালাম, একজন শ্রোতাকে হারালাম যে আমার জন্য অপেক্ষা করতো। আর যদি উনি মানে না শুনে চলে গিয়ে থাকেন, সেটাও আমার জন্য প্যাথেটিক, যে আমি কেন সেদিন এপিসোডটা দিলাম না। কারেক্ট। আমি এগুলো খুব ফিল করি, আমি কেন সেদিন এপিসোডটা দিলাম না। কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমরা ঠিক বুঝতে পারি না যে আমাদের কন্টেন্ট কোথায়, কাকে, কিভাবে, কিরকম ভাবে এফেক্ট করছে। একটা খুব ইম্পর্টেন্ট কথা, সেটা হলো যে এটা আমার মনে হয় সবসময়, যে এই যে প্রেত, ভূত, হরর বিষয়টা নিয়ে অনেক স্কেপটিক্যাল লোকজন, বেশিরভাগ লোকজনই খুব স্কেপটিক্যাল। আমি তেন বলি যে তুমি ভূতকে ভয় পাও কারণ তুমি ভূতকে জানতে চাও না। এবার এই যে তোমার প্রেত কথা, তাতে তুমি কোনোদিন এরকম এই ধরনের মানে কমেন্টস বা এই ধরনের ওপিনিয়ন্স পাওনি যে এ তো মানে গল্প কথা বলে চালাচ্ছে, এবং ইয়ে মানে ভুল, মানে কি বলবো, খারাপ কমেন্টস বা খারাপ, যে মিথ্যে সমস্তটাই মিথ্যে, এরকম তো প্রচুর পাও। তো এইরকম একটা, যেখানে অনেকেই বলে মিথ্যে, সেখানে কনভিকশনের সঙ্গে এটা করার কারণটা কি? মানে তুমি তোমার জায়গা থেকে কিভাবে ওই কনভিকশনটা দিয়ে কাজটা করো, যে না যে যা খুশি বলুক, আমি তো আমার কাজটাই করবো, এটা কোথা থেকে আসে? আমি বলতে ভালোবাসি, ঘটনা বলো, গল্প বলো, আমার কাছে এসে যে কেউ বসে গেলে আমি তাকে অ্যাটলিস্ট বসে একটা গল্প শুনিয়ে এনগেজ করে রাখতে পারবো। মানে আই লাভ দিস প্রসেস, আমার এটা ভালো লাগে। তবে তার মধ্যে সিলেকশনের জায়গাটা যখন আসে, তখন আমি কমেন্ট দেখে একটুখানি চয়েস করে নিই যে কোনটা সত্যি আমারও মনে হচ্ছে যে না এরকমটা হতেও পারে। এবার একটা শো চলতে চলতে একটা সময় এমন আসে, দেখবে খুব সত্যি ভূতের ঘটনাগুলো হঠাৎ করে একটা কিছু চলে এলো তোমার সামনে, এমন হয় না। ভয়টা বড় অদ্ভুত জিনিস, ভূত আর ভয় এক জিনিস নয়, ভয়টা আলাদা জিনিস। তো যখন আমি কন্টেন্ট সিলেক্ট করছি, তখন আমি চেষ্টা করি, আমি জানি আমার দুরকম অডিয়েন্স আছে। একরকম অডিয়েন্স জানে যে এখানে হয়তো এমন কিছু ঘটনা আমি শুনতে পেতেও পারি যেটা আমার অবিশ্বাস্য বলে মনে হলো, কিন্তু তাও সে ওই কন্টেন্টটার এতটা বড় লিসেনার যে সে শুনবে, বিকজ অফ দ্য সাউন্ড এক্সপিরিয়েন্স, আমার ভয়েস, ক্যারেক্টারগুলোকে, কি ঘটনাটা ঘটছে, নিজেদেরই একটা দুনিয়াতে। আবার কিছু মানুষ এটাকে একদমই সত্যি বলে মনে করবে যে একদম ঠিক তাই হচ্ছে, এবং আমি সেই ঘটনাগুলোই দেওয়ার চেষ্টা করি যেগুলো আমার মনে হয় যে না এটা হতে পারে। তার মধ্যেও কিছু ঘটনা থাকে যেগুলো আমার মনে হয় যে এটা কি সত্যি হতে পারে, কিন্তু আমি দিই ওই মানুষগুলোর কথা ভেবে যারা পুরো প্রসেসটাকে এনজয় করে। অবিশ্বাস্য হলেও ওই যে সাউন্ড, ওই যে প্রোডাকশন, ওই এক্সপেরিয়েন্সটাকে এনজয় করে। ঠিক। যেমন কনজিউরিং যখন আমরা দেখি, কনজিউরিং দেখলে, কনজিউরিং হচ্ছে এমন একটা প্রোডাকশন যে বলছে যে হচ্ছে এটা কিন্তু সত্য ঘটনার উপর আধারিত। অনেক সিন দেখে আমার মনে হয় যে দেখ হয় নাকি, কিন্তু আমি এটা জানি যখন আমি টিভি পর্দায় সিনেমাটাকে দেখছি, তখন এটাকে ফুটিয়ে তোলার জন্য যদি একটা গল্পে এমন বলা গেল একটা ছায়া সরে গেল, এটা শুনে আমার যতটা না ভয় লাগবে বা দেখে ভয় লাগবে, তার থেকে বেশি ভয় লাগবে যদি আমি ছায়ার বদলে একটা অবয়ব দেখতে পাই অন স্ক্রিন। আমি জানি এটা হয়তো সত্যিকারের ওরকম কেউ আমার কাঁধে এসে বসে আমার ঘাটটা ঘুরিয়ে দেবে না, কিন্তু আমরা এনজয় করি ওই প্রসেসটাকে, ওই এক্সপিরিয়েন্সটাকে, আমরা ভয়টাকেও এনজয় করি। ঘটনাটা সত্যি, ঘটনাটায় কোনো মিথ্যে নেই, কিন্তু ঘটনাটাকে মানুষকে এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য সুন্দর লাইট, সুন্দর ক্যামেরা, সুন্দর মেকআপের ইউজ করা হয়েছে। সিনেমায় যদি হয়ে থাকে এটা, তাহলে অডিওতে নয় কেন? ব্যাপারটা তো অডিও ভিজুয়াল, অডিও কথাটা সবার আগে আসে। ঠিক। তো অডিও ভিজুয়ালে যখন অডিওটা আমি যখন শুনছি, তখন অডিওতে নয় কেন? অডিওতেও হয় অমন। কারেক্ট। এই প্রসেসটা কিন্তু মানুষ এনজয় করে। তার মানে তোমার কাছে প্রধানত বিষয়টা ইজ স্টোরি টেলিং। ওটাকে খুব ভালো হতে হবে। গল্প অনেকেই বলতে পারে না, কেন বলতে পারে না বলে মনে হয় তোমার? তুমি মানে যে গল্প বলতে পারে সেই বাপ কেন পারে, কি মানে কি মানে ওই সিক্রেটটা কি স্টোরি টেলিং এর? আমার মনে হয় স্টোরি টেলিং এর সব থেকে বড় সিক্রেট হলো স্টোরিটার মধ্যে একটা ক্যারেক্টার হওয়াটাই সব থেকে বড় ইম্পর্টেন্ট। তুমি নিজে যে কিনা সব দেখে। ওই গল্পটা হচ্ছে অনেকটা সেই কৃষ্ণ বলরামকে বলছিল না মহাভারতে, যখন দ্রৌপদীর স্বয়ম্বর সভা হচ্ছে, বলছে চলো যাই,
বলছে কেন, তুমি ওখানে গিয়ে কী করবে? আমি তো দেখবো, আমি তো দ্রষ্টা, আমি শুধু দেখি, আর কিছুই কাজ নেই আমার। তো ওরকম যে খুব ভালো দেখে সে খুব ভালো গল্প বলে, আর যে দেখতে পায় না সে ভালো গল্প বলতে পারে না। যেমন এই ঘরটা সম্বন্ধে যদি আমাকে একটা গল্প বলতে হয়, যে আমি অরুণাভদার বাড়িতে গেছিলাম এবং সেখানে যাওয়ার আমার এক্সপিরিয়েন্স কেউ যদি শুনতে চায়, আমি কিভাবে বলবো সেটা ডিপেন্ড করবে আমি কতটা তোমার সাথে এখানে রয়েছি 100%। যে থাকতে পারে না সে ভালো গল্প বলতে পারে না। এটা তুমি, আমার ক্ষেত্রেও এটাই হয় যে আমি যখন গল্প বলি আমি খুব এক্সাইটেড ফিল করি গল্প বলার সময়। তার কারণ হলো আমি গল্পটাকে আমার চোখের সামনে ঘটতে দেখতে পাই। এটাই মনে হয় আমার আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে যে আমি গল্পটা সবাইকে বলছি না, গল্পটা একজনকে বলছি। ঠিক, এটা মানে একদম মানে মেথড একটা পুরো বলতে পারো, যে একজনকেই গল্পটা বলছি। আমি যখন প্রথমবার ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলতে চেয়েছিলাম আমার খুব অসুবিধা হচ্ছিল। আমার বেশ কিছুদিন প্র্যাকটিস করতে হয়েছে ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলতে। যতক্ষণ আমি ক্যামেরাকে একটা মানুষ ভাবতে পেরেছি, খুব কঠিন, ততক্ষণ হয়নি ব্যাপারটা। আর এটা কঠিন। আর এটা একটা মানে তুমি হঠাৎ করে তোমাকে ক্যামেরার সামনে বসিয়ে বললাম অরুণাভদা এত বড় একটা স্ক্রিপ্ট বলে দাও, হয়ে যাবে, হয় না ওভাবে। ওই সেই ফিলটা আসতে হয় যে আমি এই ক্যামেরাটাকে ভাবছি যে হ্যাঁ ও আমাকে শুনছে, ক্যামেরাটা একটা মানুষ। ঠিক, এটা কিন্তু একটা কঠিন প্রসেস। হ্যাঁ একদম। এবং অনেককেই দেখি যারা চেষ্টা করছে, আমি ভাবি যে এখনো হয়নি বাট হয়ে যাবে। এরকমও কিছু মানুষ আছে যাদেরকে দেখি যে যারা, এবং এমন কিছু মানুষ যাদের সঙ্গে প্রচুর মানুষ কানেক্ট করে, তারা কিন্তু ক্যামেরাটাকে মানুষ হিসেবেই কথা বলে, যে খুব স্বাভাবিক ব্যাপার। একটা ভিডিও আমি দেখছি, তোমার প্রেত কথা আমি শুনছি, আমার কিন্তু মনে হচ্ছে তুমি আমার সঙ্গে কথা বলছো। এটা তো আমার ভাবতে হবে, না হলে আমি কেন, হবে না। আমি নিজে আমার নিজের প্রচুর পডকাস্ট দেখেছি, মানে আমার আগের পডকাস্ট যেখানে ধরো আমাকে কেউ পডকাস্টে ডেকেছে। তো আমি যেমন রিসেন্ট সেদিন খুলে খুব দেখছিলাম যে আমার একদম 2020 সালের পডকাস্টে আমি কীরকম অ্যাপ্রোচে কথা বলতাম, আর 2024 আমি যেই পডকাস্টগুলো করছি সেগুলোতে আমার অ্যাপ্রোচ কতটা বদলে গেছে, বা আমি কতটা বড় হয়েছি, বা আমি কতটা ক্যামেরা ফ্রেন্ডলি হয়ে গেছি, এইটা দেখা। এবং আমার মনে হয় যে এটা এমন একটা প্রসেস যেটার কোনো শেষ নেই। মানে আমি এখনও দেখে মনে হয় যে এই জায়গাটায় আমি এই জায়গাটাতে এইভাবে না হাসলেও পারতাম, এইভাবে না বললেও পারতাম, এই কথাটা আমি এইভাবে না বলে অন্যভাবেও বলতে পারতাম। এবং মানে আমি খুব নিজের প্রতি ফিল করেছি যে 2024 সালে এসে আমি অনেক বেশি ক্যামেরার সামনে ধীর স্থির হয়ে গেছি, যেটা আমার তার আগেও সবসময় একটা আনচান ব্যাপার কাজ করতে। এবং এটা মানে যারা অডিয়েন্স আমার যারা দেখেছে তারাও জানে। আর একটা জিনিস আছে, সেটা হলো বয়সের সাথে সাথেও একটা ম্যাচুরিটি তৈরি হয়, 100%। এবং সেই ম্যাচুরিটি তোমাকে আস্তে আস্তে ওই শান্তই করে দেবে। ওই শান্ত হওয়াটা অ্যাকচুয়ালি খুব দরকার, খুবই জরুরি জিনিস খুব দরকার কাজের জন্য। তোমার ভূতের, তুমি নিজে ভূতকে কতটা কিভাবে বিশ্বাস করো? মানে ভূত তোমার কাছে কি? যদি বলি গৌরবের কাছে ভূত কি? ভূত আমার কাছে ভয়। আমি তোমাকে একটা খুব ছোট্ট একটা মজার ব্যাপার বলি। এটা হচ্ছে তোমার পরশুদিন রাতের ঘটনা। তা আমি একটু গৌড় মুভিজ দেখতে ভালোবাসি, বা যেখানে ধরো কালো জাদু তন্ত্র হচ্ছে এইসব দেখতে খুব মজা লাগে। আমি কিন্তু বিশারদ নই এতে, কিন্তু আমার দেখতে ভালো লাগে, বিকজ এটা আমার প্রফেশনও, মানে এই গল্প বলাটাই আমার কাজ, দেখি। তো আমি সেদিন এরকমই কিছু একটা দেখছিলাম যেখানে এরকম দেখাচ্ছে কালো জাদু হচ্ছে, মাছ ঠাছ নিয়ে অনেক কিছু নিয়ে কালো জাদু হচ্ছে। দেখছি না, সরি, আমি শুনছি, আমি আমার প্রেত কথাতেই শুনছি। তো রাত্রিবেলা খুব খিদে পেয়েছে, তখন 3:30 বাজে। আমি বললাম না, নিচে যাই, নিচে গিয়ে একটু দেখি ফ্রিজে কি আছে। আমরা সবাই তো ফ্রিজ চোর রাত্রিবেলা ফ্রিজ খুলে দেখতে হবে। তো আমি নিচে গেছি, নিচে গিয়ে প্রথমে নিচেরটা খুলে দেখলাম চকলেটের বাক্স রয়েছে, কিন্তু চকলেট নেই। দেখলাম ভালো করে, একটাও খাওয়ার মতো নয়। এবার ওপরেরটা খুললাম, ওপরেরটা খুলে আমি দেখছি একটা আইসক্রিমের বাক্স। আইসক্রিমের বাক্সটা দেখে মানে মনের ভিতর না মানে বাজি ফেটে উঠেছে একদম। আর সেট করে বের করলাম, বের করে নিয়ে কি এক্সাইটমেন্টের সাথে বাক্সটাকে ঘুরিয়ে খুলছি। তখন আমি জাস্ট আমি আর আইসক্রিম, আর কেউ নেই আমাদের দুজনের মাঝে। খুলে দেখছি দুটো মাছের মাথা এরকম করে রাখা। আমার ভেতরের আত্মাটা মানে কি দেখছি, হাত পাত কাঁপছে পড়ে, যেন ওরকম একটা ভয় পেলাম। টম অ্যান্ড জেরিতে দেখাতো না, টম ভয় পেয়ে গেলে একটা চিৎকার করে উঠতো, পেছন থেকে লোম ফোম খাড়া হয়ে যেত। আমার ঠিক ওরকম একটা ফিলিং, স্টার্ট করে বন্ধ করে ওটা ঢুকিয়ে তারপর যে আমি কেন ভয় পেলাম, ওটা যে ফ্র্যাকশন অফ সেকেন্ডে আমি ভয়টা পেলাম। ভয়টা এলাম যে আমি কেন ভয় পেলাম, মাছের মাথা থেকে ভয় পেলাম, কারণ আমি এটা এক্সপেক্ট করিনি। আমরা যে এক্সপেক্ট করি না, আর সেটা যদি ঘটে যায় তাহলে আমাদের ভয় লাগে। ভাতের হাঁড়ির মধ্যে হাত
তুমি ভাত করতে করতে দেখছো একটা ছুঁচ, তোমার ভয় লাগবে? রাত্রিবেলা অন্ধকার দিয়ে হেঁটে যাচ্ছ, একটা কালো বিড়াল তোমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে, তুমি হয়তো বিড়াল প্রেমী মানুষ, কিন্তু তাও একটা কুচকুচে মিশমিশে কালো বিড়াল তোমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে দাঁড়িয়ে থাকলে, আর তুমি যদি ভূতের গল্প তার আগে একটু শুনে থাকো, তোমার মনে একটু হলেও একটা কেমন জানে কালো বিড়ালটা কেন তাকিয়ে আছে, মজায় মজাই হয়তো বলবে, কিন্তু পয়েন্টটা তো আসবে কোথাও দাঁড়িয়ে। বিশেষ করে যারা ভূতের গল্প শুনে তাদের ক্ষেত্রে অনেক বেশি। তো আমার কাছে ভূত ব্যাপারটা হচ্ছে, আমি নিজেও লাইফে যেগুলো এক্সপিরিয়েন্স করেছি, আনএক্সপেক্টেড কিছু, যেটা আমি ভাবতেই পারি না। আমি হেঁটে হেঁটে এখান থেকে বাথরুমে যাচ্ছি, হঠাৎ বাথরুমে গিয়ে আমি নবটা খোলার চেষ্টা করছি, দেখছি বাথরুমটা খুলছে না। এটা আমার কাছে আনএক্সপেক্টেড। কেন বাথরুমটা খুলবে না? বাথরুমটা যখন অনেকক্ষণ ধরে খুলছে না, তারপরে আমি যখন হচ্ছে এটা নিয়ে খুব আড়ম্বর করছি, আমি তো তোমাকে ডেকে নিয়েছি, সবাইকে ডেকে নিয়েছি, দেখলাম খুলে গেল। কিছু হয়নি, ভেতরে নর্মাল কিছু, কিন্তু তো আমার ভয় লাগলো। এবার এটাকেই গল্পের মধ্যে তো কত রকম ভাবে করা যায় ভয়টাকে। তো ভূত আমার কাছে বিশ্বাসেরও জায়গা, অবিশ্বাসের জায়গা বলবো না। মানে আমি এখন আজকের দিনে দাঁড়িয়ে বলতে পারি আমি অবিশ্বাস করি না, বিশ্বাস করি, ভগবানেও বিশ্বাস করি, ভূতেও বিশ্বাস করি, কিন্তু বায়াসড নই। সব কিছুর মধ্যে ভূত খুঁজি না। মানে আমি জেনারেল টাইমে কখনো ভূত নিয়ে খুব বেশি কথা বলছি আমাকে তুমি অমন দেখবে না। আমি তার বাইরে মোটিভেশন, সিনেমা, কাজ, এগুলো নিয়ে কথা বলছি। ভূত নিয়ে যে খুব বেশি কথা বলছি তা নয়। ঈশ্বর বিশ্বাসটা কিরকম? দেখো, ঈশ্বর বিশ্বাসটা খুব ছোটোবেলার থেকে তৈরি হওয়া প্র্যাকটিস। এটা একটা আমি এই মাঝখানে একটা দ্বন্দ্বে পড়েছিলাম যে আচ্ছা যদি গোপালই সব করে তাহলে আর আমার ম্যানিফেস্টেশন এগুলোর কি মানে? আমার সাবকনশিয়াস মাইন্ডের এত যে বড় বড় বই পড়ছি, এত জ্ঞান শুনছি, এগুলোর কি মানে? তো পরে গিয়ে দেখলাম যে মানে বিশেষ করে আমি যখন আরও পরে ধরো কথামৃত পড়লাম বা ধরো গীতা পড়লাম, তখন আমি দেখলাম যে ঈশ্বরে বিশ্বাসটা বেসিক্যালি মানে নিজেকে বিশ্বাস করা, এবং নিজেকে বিশ্বাস মানে নিজের আত্মবিশ্বাস। সে আত্মবিশ্বাসের জায়গাটা যতটা স্ট্রং, আমার ঈশ্বর তো আমারই মতন। আজকে ঈশ্বর একজন কোনো মানদণ্ড আর আমি একটা অযাচিত কেউ, তা তো আর না। আজকে তোমার ঈশ্বর তোমার মতন, তুমি তোমার ঈশ্বরকে নকুলদানা দাও, তাতেই খুশি হয়, নকুলদানাই দিয়ে যা। আমার ঈশ্বর হয়তো বলছে আজকে একটু সন্দেশ খাওয়াস, একটু সন্দেশই না হয় দিয়ে গেলাম। তো এই যে আমার কাছে ঈশ্বর বিশ্বাসের জায়গাটা ছোটোবেলা থেকে দেখে আসা মায়ের গোপাল পুজো, এবং মাকে দেখা গোপালকে নিজের মতো করে ট্রিট করা। মানে গোপালকে মা কখনো ভয় পায় না, বরং গোপাল মাকে ভয় পায়। এটা মায়ের কথা অনুযায়ী, মায়ের কথা অনুযায়ী গোপাল মাকে ভয় পায়, মায়ের কথা অনুযায়ী গোপাল মায়ের কাছে এসে আবদার করে খালি, খুব স্বাভাবিক। তো আমার ক্ষেত্রেও না বিশ্বাসটা ওরকম জায়গায় চলে এসেছে যে ও আমারই মতন। বাড়িতে মা বাবা না থাকলে অনেক সময় গোপাল একটু দেরিতে খেলো, কারণ আমিও দেরিতে খাচ্ছি, এবং আমার মনে কোনো ভয় নেই তা নিয়ে যে আমি পাপ লেগে যাবে, ওসব কিচ্ছু না, নর্মাল ক্যাশ। আর ছোটোবেলা থেকে আমি যেহেতু মানে মেডিটেশনটা করি, সেই মেডিটেশনটা ধীরে ধীরে আমি যখন গোপালের সামনে করতে শুরু করেছি, তখন আমার মনে হয়েছে আমি অনেক বেশি কানেক্ট করতে পারি এমন একটা সেলফের সাথে যেটা আমি। মানে আমি হয়তো ঠাকুরের সাথে কথা বলছি, কিন্তু বলছি কার কথা? আমারই কথা। আমি একবার বলছি যে আমি খুব প্রবলেমে আছি, আমার ভালো লাগছে না, আমার এরকম একটা সমস্যা হচ্ছে। আমি এটা করি ন্যাচারালি, যখন মেডিটেট করতে বসি, তাই যে আমার এটা ভালো লাগছে না, আমার এরকম একটা সময় কাটছে, আমার কী করা উচিত? ওই কী করা উচিত থেকে ওই যে বসে আছি, ওই যে শান্ত হয়েছি, স্থির হয়েছি, ভেতর থেকে নিজেরই উত্তর আসছে যে এই মুহূর্তে আমার কী কী করা উচিত। আমার মনে হচ্ছে ঠাকুরই বলছে আমাকে। আমি যদি মনে করি ঠাকুর আমার ভেতর দিয়ে উত্তর আমাকে দিয়ে দিচ্ছে, তাহলে তাই। যদি মনে করি যে আমি নিজেকে চিনছি ঠাকুরের সামনে বসে, নিজেকেই নিজে প্রশ্ন করছি, একটা এমন জায়গা যেখানে আর কেউ নেই, শুধু আমি আর আমার ঠাকুর আছে, আমি নিজেই প্রশ্ন করছি, নিজেই সেটার প্রকৃত উত্তরকে খুঁজছি, সেটাই আমার কাছে ঈশ্বর। আমাকে খোঁজাটা এটা তো ইটস আ প্রসেস, অনেক বড় জায়গা। এটা অবশ্যই প্রসেস, এবং ঠিকই বললে, বড় কথাই, মানে কথাটা খুব সোজাভাবে বললে, বাট দ্য আইডিয়া ইজ বিগ, মানে আইডিয়া ইজ হিউজ। কারণ আমি আমার লাইফে এরকম বহু সিচুয়েশন ফেস করেছি যেখানে আমার মনে হয়েছে যে দেখো, বিশ্বাস করলে বিশ্বাসে মিলায় বস্তু আর কি। একদম। আমি যখন পাহাড়ে রাত 8টা সাড়ে 8টার সময় গাড়ি চালাচ্ছি, ঘন অন্ধকার রাস্তা, দুদিকে জঙ্গল, কখনো একদিক থেকে খাই পড়ে আছে, আমরা সবাই ভয় পাচ্ছি, এত অন্ধকার রাস্তা, কুয়াশা পড়েছে, 5-10 স্পিডে চালাচ্ছি গাড়িটাকে, তার বেশি জোরে চালাতে পারছি না। তখন আমার পাশ থেকে একটা গাড়ি এলো,
আফটার 30 মিনিটস, ওই 30 মিনিটস আমি ভয়ে ছিলাম, আমি প্রত্যেক মুহূর্তে ভাবছি যে কী হবে। একটা জায়গায় এমন এসছে, আমি গাড়ি ঘোরাচ্ছি না, আমার গাড়ির মানে চাকার বাইরের বনেটটা বাইরে চলে গেছে। এরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা লাস্ট টাইমে এরকম ঘুরেছি। একটা গাড়ি গেল আমার পাশ থেকে, গাড়িটা আলো জ্বালিয়ে জ্বালিয়ে, খুব জোরে গেল না, আমি ওকে দেখলাম, আমি ওর পিছন পিছন আমার গাড়িটা নিয়ে অনেকটা রাস্তা গেলাম। আমাকে প্রিয়াঙ্কা বলল, দেখো তোমার গোপাল এসছে। আমি বললাম হতেই পারে, হতেই পারে। যে সাহায্যটা আমি চাইছিলাম সেটা আমি এখানে পেয়েছি। এবার আমি যদি মনে করি আমার ঠাকুর আমাকে পাঠিয়েছে গাড়িটা, তাহলে ঠাকুরের। যদি আমার মনে হয় যে এটা কোইন্সিডেন্স, আখেরকার আমার লাভই তো হলো। কারেক্ট, আখেরকার তো আমার লাভই হলো। তো আমি এগুলোকে নিয়ে না অনেক ভাবি মাঝে মাঝেই, নিজের সঙ্গে নিজের কথা। হ্যাঁ, ঈশ্বরের ব্যাপারটাই। যেমন সেদিন আমি একটা শ্যুটে গেছিলাম, তো সেই শ্যুটটাতে গিয়ে প্রিয়াঙ্কা ডান্স করছে, হঠাৎ করে ফ্রেমের মধ্যে একজন মানে বয়স্ক মহিলা, চোখে দেখতে পান না উনি এগিয়ে এসে উনি বসে পড়েছেন। কি সরল মানুষ, ওনাকে দেখেও খারাপ লাগবে তোমার, উনি বসে পড়েছেন। তো প্রিয়াঙ্কা ওনাকে বলছে যে এখন না, তুমি একটু এই ভেতরটায় বসো। তো ওখানে একটা ছোট্ট বিড়াল ছিল, ছোট্ট বিড়ালটা পাশ থেকে এরকম যাচ্ছে। মহিলাটা কিন্তু অন্ধ, কিন্তু ও সেন্স করতে পারছে বিড়ালটাকে, ওনা ঠিক হাত দিয়ে এরকম করে ধরেছে বিড়ালটাকে। তো আমাকে ওই মোমেন্টটা না খুব হিট করেছে। আমি মনে মনে সেই সময় ভাবছি যে তোকে দেখার কেউ নেই, তুই বিড়ালটাকে দেখবি। তোকে কে দেখে তার ঠিক নেই, তুই বিড়ালটাকে দেখবি। চলে গেল। তো আমরা যখন বেরোচ্ছি, আমি ওর হাতে না কিছু টাকা দিয়ে এসেছি, যে মানে আমার খুব খারাপ লেগেছে। আমার এইটা দেখে আমার খুব ভালো লেগেছে যে যে বিড়ালটারও তো কেউ নেই, ওর অ্যাটলিস্ট একটা অন্ধ মালিক আছে, ওর একটা অন্ধ মালিক আছে। তো আমার মনে হয় যে এইভাবেই না, মানে কোনো একটা শক্তি সবসময় আমাদেরকে এই স্নেহের স্পর্শটা দেয়, যেভাবে ওই মহিলাটা বিড়ালটাকে দিয়েছিল। এই স্নেহের স্পর্শটাই আমার মনে হয় ইট ক্যান চেঞ্জ এনিওয়ানস লাইফ। আর ভূতের ক্ষেত্রে ঠিক উল্টো, আবার ভালোও হতে পারে, জানি না, আমি তো প্রেত কথা করছি এতদিন ধরে। এই যে স্নেহের পরশ বললে, এটাকে এইভাবে যদি দেখা যায়, আমার মনে হয় আমরা যদি ঈশ্বরকে একটুখানি আমাদের যেভাবে আমাদের বাবা মাকে আমরা দেখেছি, যেভাবে আমাদের বাবা মাদের সবসময় গাইড করে গেছে, সে আমরা নিজেরাও আমার বাবা মার থেকে ধরো গাইড চেয়েছি। একটা জিনিস আমার মনে হয় সবসময়, আমি আলাদা করে পুজোয় বিশ্বাস করি না। আমার মনে হয় আমার বাবা মা তো আমাকে আমার জন্মের জন্য তারা একটা কারণ। আর আমি যদি তাদেরকে আলাদা করে তো বসিয়ে বাবা মাকে তো বলতে হয় না, নমস্কার আপনাদের জন্য, খুব মানে আপনার জন্য থ্যাংক ইউ বলছি আপনাকে, এরকম তো করি না আমরা, কখনো করি না। তো ঠাকুরের সঙ্গে কেন করবো? আমি কখনো করি না। ভাই তুমি আমাকে পাঠিয়েছো এখানে, জন্ম দিয়েছো, এবার বস দায়িত্ব তোমার। আমি যা ইচ্ছা করবো, মাঝে মাঝে এসে ভুলভ্রান্তি হলে বলবো, গন্ডগোল হয়েছে, দিন শেষে গিয়ে তোমাকেই ঠিক করতে হবে। আমার চাই তো আমার চাই। বাবা মাদের সাথে তো তাই করি আমরা, একদমই তাই। ছোটবেলায় কত গন্ডগোল করেছি, সলভ তো সেই বাবা গিয়ে করেছে, মা গিয়ে করেছে। একদমই তাই। এবং তারা শাসন এবং স্নেহটা একসাথে দিয়েছে। তো আমার মনে হয় ঈশ্বরও তাই, শাসনও দেয়, স্নেহও দেয়। কারণ কিছু কিছু সময় তুমি নিজেকে বলো তো, এটা কিন্তু ঠিক করলি না ভাই, নিজেকে বলো কিনা, সেটাও কিন্তু একটা শাসন। এটা ঠিক হলো না, এটা না করলেই হতো, এটা তো হয়ই আমাদের সঙ্গে। ঠিক। আর তোমার কি ধারণা ঈশ্বরের প্রতি? মানে তোমার খুব প্রত্যেকের কিছু আলাদা আলাদা ওয়ে অফ থট থাকে। দেখো, আমার কাছে ঈশ্বর হলো আমার যে ইন্টারনাল কনভারসেশন, সেটা আসলে আমার যে সেলফটা, যার সঙ্গে আমি কথা বলি, যার থেকে আমি উত্তর চাই, যে আচ্ছা এই হলো, তুমি যেরকম বলছিলে যে আমার প্রবলেমটা এরকম, তা আমি এই কনভারসেশনটাকে একটা অনেস্ট কনভারসেশন অবধি পৌঁছানোর চেষ্টা করছি। আমার মনে হয় যখন ওই টপ লেভেল অফ অনেস্টিটায় পৌঁছতে পারবো, যে আমার ওই সেলফটা, আমি যে প্রশ্নটা করছি সেটা এতটাই অনেস্ট হবে যে আমার ভেতর থেকে এমন কেউ উত্তর দেবে যে উত্তরটা আমার হবে না। আর সেই উত্তরটা যদি তোমার মনে পীড়ার জন্ম দেয়, তাতে ঠিক আছে, দ্যাটস ফাইন। আমার কাছে পীড়া খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, আমার কাছে পেন খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আমার মনে হয় পেন না থাকলে আমরা লাইফটা পুরোপুরি বুঝে উঠতে পারবো না, নিজেদেরকে পুরোপুরি বুঝে উঠতে পারবো না। লাইফে এমন অনেক সিচুয়েশন পাবে যেখানে দাঁড়িয়ে ধরো, মানে আমরা সবাই জানি যে উই কান্ট চেঞ্জ আওয়ার কার্মাস। একদম।
তো কিছু সিচুয়েশন এমন পাবে বয়সের সাথে সাথে এটা হয় যে তুমি এমন কিছু আজকের দিনে ফিল করছো যেটা তোমার সেদিন করা মনে হয়েছে যে আমার ঠিক হয়নি, এবং সেইটা তোমার মনের মধ্যে ধরো আজকেও কাজ করেছে, এবং যখন তুমি গিয়ে জিজ্ঞাসা করছো এবং জিজ্ঞাসা করার পর উত্তরটা পাচ্ছ, সেই মুহূর্তে তুমি আজকের এই তুমিটার সাথে ওই সেলফটাকে কি করে আলাদা করো? আমার সিম্পল ব্যাপার এটা হলো, আমি প্রত্যেকটা জীবনে ভুল তো প্রচুর করেছি, আমি প্রচুর করেছি, এবং এমন এমন ভুল করেছি যেটা মানে যেটা খুবই খারাপ ভুল আর কি এখন গিয়ে দেখতে গেলে। তার মাঝখানে আমার একটা ফেজ ছিল যেখানে আমি সন্ন্যাস নিয়ে নিয়েছিলাম ফর সাম টাইম। হ্যাঁ, এবং আমি একটা ফেজ ছিল যেখানে আমি আঘুরিদের সঙ্গে গিয়েছিলাম, হ্যাঁ থাকতাম ওদের সঙ্গে, থাকতাম 29 দিন ছিলাম টোটাল। একজন গুরুও পেয়েছি আমি সেখানে। এই গল্পগুলো তাহলে তুমি আমার পডকাস্টে বলো। হ্যাঁ বলবো একদম। সেখানে ওইখান থেকে আমার লাইফের একটা পরিবর্তন হয়। আমার গুরু একটা কথা বলেছিল আমাকে যে তুঝে পাতা বেটা, মানে অবাঙালি ছিল, তুঝে পাতা বেটা জব খুদ কো মাফ করে দেগা, মানে কমপ্লিটলি বলছে যে কমপ্লিটলি যেদিন নিজেকে ক্ষমা করে দিতে পারবি ওই দিন তোর ভেতরে একটা লাইট জন্মাবে। এবার এই কমপ্লিটলি ক্ষমা, এই কথাটা শুনতে যতটা সোজা ততটা সোজা তো নয়, কারণ এটার সাথে আরো অনেক কিছু জুড়ে রয়েছে। কারেক্ট। এবং আমার আইডিয়াটা আমি যখন জীবনে অ্যাজ এ ফিল্ম মেকার বলবো, যেহেতু আর্ট আমার কাছে আছে, যেহেতু আমি মিউজিককেও একটা খুব পবিত্র জিনিস বলে করি, মানে কনসিডার করি, এবং আমি নিজের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস হলো মিউজিক এবং গল্প। আমি যখন একটা গল্প বলছি, আমি সেই গল্পটা তো মিথ্যে বলছি, কারণ সেই গল্পটা চরিত্র নেই, আমি একটা চরিত্র তৈরি করেছি, চরিত্রটা নেই। কিন্তু আমি যখন বলছি কোনো একটা মানুষ সেই জিনিসটা বিশ্বাস করছে, এবং আমি বলছি আমি জানি মিথ্যে, তুমিও জানো মিথ্যে, কিন্তু আমরা একটা এমন মিথ্যেকে বিশ্বাস করছি যেটা আমরা দুজনে বিশ্বাস করে আনন্দ পাচ্ছি, তাই তো? তার মানে এই যে এই বলাটা, এই মিথ্যে বলাটার মধ্যেও একটা অনেস্টি আছে। ঠিক তো তার মানে সত্যি আর মিথ্যা সবসময় পাশাপাশি বিলং করবে আমার জীবনে। এইটার ব্যালেন্স করা আমার জন্য সবচেয়ে বড় জিনিস। এইটাই হলো আমার, ওই তুমি যে বললে একটা পীড়া, যেটা আগে ভুল করেছি, আমি আস্তে আস্তে চেষ্টা করছি এই সমস্ত আমার ভুলগুলোকে আস্তে আস্তে একটু দূর থেকে দাঁড়িয়ে নিজেকে ক্ষমা করার। আর এই ক্ষমা করাটা কঠিন, কারণ এই ক্ষমা করার সাথে আরো অনেক কিছু জড়িত, তো যেমন আফসোস জড়িত, গিল্ট জড়িত, এক্সপেকটেশন জড়িত। তার মানে এই সব কটাকে কাটিয়ে তোমাকে ওই পর্যায়ে যেতে হবে। আফসোসটাকে আমি একটা পয়েন্টে ওভারকাম করেছি। আচ্ছা, কি করে আমি জানি না। আমি নিজে একটা সিম্পল, আমার একদিনই রিয়েলাইজ হয় এরকম যে ধরো আমার জীবনে যা যা হয়ে গেছে সেটা তো হয়ে গেছে, আর তো সেটা আমার চেঞ্জ করা আমার পক্ষে সম্ভব না। আমি যদি সেটা ক্যারি করি কন্টিনিউয়াসলি, তাহলে আমি যেটা করছি সেটা আমি দুবার করছি ওই জিনিসটা, আর বারবার করেই যাচ্ছি। মানে একটা ভুল, সেই ভুলটা আমি করেছি, করার পর আমি এই আফসোসটা এখন আমার ভেতরে রেখে দিচ্ছি। তার মানে আমি একটা ভুল তো করেইছি একবার, আর আমি আফসোসটা রেখে দিয়ে ওই ভুলটাকে বারবার আমার ভেতরে রিপিট করাচ্ছি। তো এটা যখন আমি বুঝতে পেরেছি, সত্যি সত্যি ভেতর থেকে কেউ একটা বললো এটা কিন্তু তুই ঠিক করছিস না, আফসোসটাকে আমি অনেকটা সরিয়ে দিয়েছি। এখন আফসোস আমার হয় না, আমার মনে হয় আমার ভুল হয়েছে, সেই ভুলটা ঠিক ছিল না, কিন্তু তার জন্য আফসোসটাকে আমি ক্যারি করছি না আর, ওটা আমি ব্যাগেজ থেকে সরিয়ে দিয়েছি। এবং এটা বাই টাইমই হয়, মানে বাই টাইমই, এটা হঠাৎ করে হঠাৎ একদিন একটা তোমার ক্লিক করে থট, তার আগেও তুমি রিয়ালিটিটা জানো। হ্যাঁ, এবং এটা পুরো একটা প্রসেস, ইওর ইন্টেনশন এন্ড অ্যাকশন। কারেক্ট, একদমই তাই। তোমার ইন্টেনশনের মধ্যে, তুমি ইন্টেনশনটা কিন্তু তোমার ইন্টেনশনটা প্রথম থেকে একই থাকে, তো তুমি যদি অ্যাকশনটা অবধি পৌঁছবে, এটা একটা প্রসেস। এই প্রসেসটা দিয়ে তুমি ওখানে অবধি পৌঁছচ্ছ যেখানে গিয়ে তুমি ডিসাইড করছো দিস ইজ গোয়িং টু বি মাই অ্যাকশন। ঠিক। আমরা কি খুব ভারী কথা বলছি? আমি জানি না আপনাদের কিরকম লাগছে শুনতে, বাট আমাদের তো খুব মজাই লাগছে। আমাদের তো মজাই লাগছে। হ্যাঁ, আমার সবসময় এমন কনভারসেশন খুব ভালো লাগে। তুমি যদি রিয়েলাইজেশনকে তোমার মধ্যে পৌঁছতে না দাও, তুমি যদি নিজের, মানে আমি একটা লাইন লিখেছিলাম একবার, অভিজ্ঞতা সব, মানে সব মানে তলিবস্বয় ব, উপলব্ধি সব দন্তেশ্বয় ব। আমরা অ্যাকচুয়ালি অভিজ্ঞতাগুলো
আস্তে আস্তে অভিজ্ঞতাগুলো তো একবার হয়, ওটা সব হয়ে যায়, ওটা সব হয়ে যায়, কিন্তু ওইটার থেকে যে লব্ধ উপলব্ধিটা হ্যাঁ, ওটা সারা জীবন থেকে যাবে আমাদের সারা সঙ্গে। ঠিক 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 ঠিক, খুব সুন্দর লিখেছো। এবার এইটা কি বলতো, তুমি যখন একটা অভিজ্ঞতা দেখলে, এবার একটা অভিজ্ঞতাকে তুমি কিভাবে পারসিউ করছো, একটা অভিজ্ঞতা তোমাকে কি শেখাচ্ছে, এটাই হলো তুমি যে অনগোয়িং প্রসেসটার কথা বলছো, যে চেঞ্জ হচ্ছে না লোকে, সেই কারণে তুমি কথা বলে উঠতে পারছো না, এবং ধীরে 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 করে তোমার সেই কথা বলার পরিধিটা কমতে থাকবে, এবং যত বয়স বাড়বে, যত উপলব্ধি বাড়বে, প্রত্যেকটা অভিজ্ঞতা তোমাকে এক একটা নতুন নতুন উপলব্ধি দেবে, আর ওইটারও আবার একটা ইভলভ হবে, মানে ওই উপলব্ধিটা ওর পরে গিয়ে মানে তোমার এরকম হয়েছে যে তুমি কোনো একটা জায়গায় কোনো একটা অভিজ্ঞতা করেছো, সেখান থেকে একটা উপলব্ধি হয়েছে, সেই উপলব্ধিটা তোমার মনে হচ্ছে এটা এখনো ডিসকন্টিনিউড, মানে ডিসকন্টিনিউড বলবো না, যে এটার কন্টিনিউশনটা এখনো কমপ্লিট হয়নি, কারেক্ট, এবং তোমার 10 বছর বাদে তোমার সেই উপলব্ধিটা কি কমপ্লিট হয়েছে, একদমই তাই। একটু আগে তোমাকে সেটাই বলছিলাম, মিলে যায়, ওটাই হয়। একটা লাইফ জুড়ে মানুষ ছোট ছোট রিয়েলাইজেশনগুলোকে নিয়ে একটা বড় রিয়েলাইজেশনে পৌঁছো। তুমি আজকে তোমারই আজকেই একটা দেখছিলাম ম্যাচুরিটি নিয়ে, হ্যাঁ, এই ইনস্টাগ্রামে একটা রিল দেখছিলাম যে ম্যাচুর লোক কাকে, হ্যাঁ, এবার যে যখন তার পার্সপেক্টিভটা যখন বদলায়, যে আমি তোমাকে দেখছি, আমার যে দৃষ্টিভঙ্গিটা আছে, এই দৃষ্টিভঙ্গিটায় যে বদলটা আসে, এই বদলটাই আমার উপলব্ধি আমাকে দেয়। একদম, কারণ একটা পেন, আমি এক সময় পেন নিয়ে বলি, এক সময় আমি মানে কষ্ট যখন পেতাম, আমি বুঝতে পারতাম না হাউ টু হ্যান্ডেল ইট, তো আমি সেটাকে অ্যাভয়েড করতাম। তখন বন্ধুদের সঙ্গে পার্টি করতাম, ঘুরে বেড়াতাম, হই হুল্লোড় করতাম, অথচ ভেতরে কিন্তু খুব পেন। এটা করে আমি যেটা বুঝতে পেরেছি, যে আমি আসলে পেনটাকে যে চেপে দিলাম, এটা কোথাও না কোথাও কোনো না কোনোভাবে বেরিয়ে আসবে। কারণ মানে এই পৃথিবীতে যখন মানুষ হিসেবে জন্মেছি, আমাদের কষ্ট হলো একটা পার্ট অফ আস, পেন ইজ এ পার্ট অফ আস। বুদ্ধ তাই বলেছে, যে পৃথিবীতে মনুষ্য জন্ম মানে তোমার পেন, মানে তুমি সাফার করতেই জন্মেছো। এখন যেটা হয়েছে, এই রিয়েলাইজেশনটা হয়েছে যে ব্যথাটা বা কষ্টটা হতে দিতে হয়, এটা তোমাকে হ্যান্ডেল করতে হবে, তোমাকে বুঝতে হবে কষ্ট হলো ওয়েভের মতো, মানে সমুদ্রের ঢেউয়ের মতো, একটা শান্ত জল, মাঝে মাঝে ঢেউটা বড় আসবে, মাঝে মাঝে ছোট আসবে, ঢেউটা যে আসবে তোমার বুক পেতে দাঁড়িয়ে থাকতে হবে, বি স্ট্রং হয়ে, যে ঠিক আছে আয়, কোনো অসুবিধা নেই, আমি হ্যান্ডেল করব। অ্যাকসেপ্টেন্সটা যখন চলে আসে তখন সব খেলা বদলে যায়, আর অ্যাকসেপ্টেন্সটা তখনই এসে যখন দর্শনটা বদলে যায়। একেবারেই তাই। আমরা তোমার সাথে কথা বলে দারুণ মজা লাগছে আমার, মানে আমি এক্সপেক্টও করেছিলাম যে তোমার সাথে কথা বলে মজা লাগবে আমার, খুব আমারও তাই মনে হয়েছিল, কারণ তোমারও কিছু কিছু রিলস আমি যখন দেখি, তখন যে ইনসাইটগুলো পাই, আমি বুঝি যে তুমি ভাবনার সাগরে একটু ডুব দাও, সেই কারণে একটা আমি আরো বেশি ভাবি হচ্ছে ড্রাইভ করতে করতে অনেক সময় ভাবি যে হচ্ছে কি ভাবা যায়, কি করা যায়। তোমার ভাবনার ফেভারিট টাইম কখন? আমি তো সবসময় ভাবি না, একটা স্পেসিফিক টাইম যেই সময় ভাবনাটা খুব আসে, খুব ভোরবেলা। হ্যাঁ, মানে আমি যখন লেখার ক্ষেত্রে যদি ভোরবেলা লিখি, তাহলে আমি বেস্ট আউটপুটটা পাই। আর একটা হলো রাত, মানে 10টার, মানে আস্তে আস্তে যখন সব শান্ত হয়ে যায়। এখন আমি চেষ্টা করছি তাড়াতাড়ি ঘুমানোর একটু। তুমি এমনি কটার সময় ঘুমাতো? আমি প্রচুর রাতে 2-2:30 এরকম সময় ঘুমাতাম। প্রচুর রাত নাকি? আমি 4:30 ঘুমাই। না সেটা আমি আগে করেছি এক সময়। আগে আমার একদম ভালো লাগে না গো এটা, মানে আমি চাইছি এটার থেকে বেরিয়ে আসতে, কিন্তু আমি পারছি না। কারেক্ট অনেকেই আছে যারা স্লিপ সাইকেল নিয়ে নিশ্চয়ই চিন্তিত। আমরা খুব, হ্যাঁ, এবং আমি খুব হ্যাপি একদিকে যে আমি 4:30 ঘুমাবো, কোনো অসুবিধা নেই। আমার মন আগে থেকে আমি 4:30 বাজলে ঘুমোতে যাবো, কিন্তু আবার অন্যদিকে আমি ততটাই দুঃখিত যে আমি কেন 2-2:30 সময় ঘুমোচ্ছি না। আমি এখন চেষ্টা করছি 12টা 12:30 মধ্যে ঘুমিয়ে পড়তে, আর সকালে 8টা ম্যাক্সিমাম 8টার মধ্যে উঠে পড়ার। আমি এটাকে আরও এগিয়ে আনার চেষ্টা করছি, যে একটা পয়েন্টে যদি 10টা 10:30টার মধ্যে ঘুমিয়ে পড়তে পারি, আর যদি সকাল 5টা বা 6টায় উঠতে পারি, এরকম একটা প্ল্যান করছি। জানি না কবে এক্সিকিউট করে উঠতে পারবো, কিন্তু করছি এরকম একটা প্ল্যান। ঘুম নিয়ে ক্রিয়েটারদের একটা সমস্যা আছে, মাঝে মাঝেই স্লিপ সাইকেল ঘেটে যায়। তো রাতের জায়গাটা ভাবনার জন্য আমার কাছে খুবই দারুণ একটা সময়। তুমি কখন ভাবো, তুমি কখন ওই ডিপ ডাইভটা করার চেষ্টা করো? আমার ডিপ ডাইভিংটা বলতে গেলে আমি সবার আগে সকালবেলা ঘুম থেকে উঠে আমি বেশ ভাবি
ঘুম থেকে উঠে আমি কিছু পড়ি সবার আগে। তুমি কি রেগুলার রিডার? হ্যাঁ, টুকটাক, মানে খুব বড় বড় কিছু পড়তে পারি না, তবে সকালবেলা ঘুম থেকে উঠে মোটামুটি 0.5 ঘন্টা আমি পড়ি, যাই পারছি পড়ছি কিছু একটা। তবে বড় উপন্যাস পড়ে শেষ করতে বললে আমি জানি না কবে শেষ করবো সেটা। আমি তাই জন্য এখন একটা অ্যাপ নামিয়েছি যেখানে ধরো খুব অল্প সময় 15 মিনিটের মধ্যে বই ফই পড়ে নিলাম, সামারি পড়ে নিলাম, এগুলো করি। খুব ভাবি ওই সকালবেলাটা ওই টাইমটাতে। বিকেলবেলাটা আমি বেশ ভাবনা চিন্তার পেছনে ইনভেস্ট করি, মানে একদম খুব পার্টিকুলার হয়ে, বিশেষ করে বর্ষাকাল হলে দারুণ। যখন ওই মেঘগুলো হচ্ছে, বর্ষাকালের মেঘ তো খুব সুন্দর দেখতে, তো ছাদে চলে যাই। ছাদে গিয়ে ওই টাইমটাতে আমি বসে থাকি, আর ওইখানে বসে থেকে আমি যেমন মাঝখানে দেবযান পড়ছিলাম, তো দেবযান পড়তে গিয়ে আমি পুরো ডিপ ডাইভ করে গেছি ভেতরে, আর আকাশটা পুরো কমলা হয়ে গেছে, কালচে হয়ে এসছে একটা দিক, এই বৃষ্টি নামলো বলে, আর আমি তখন রয়েছি একদম দেবযানে সেই জায়গাটায় যেখানে একজন ঋষি এসে ক্যারেক্টারকে নিয়ে যাচ্ছে, দেখ এটা হলো পৃথিবীর সৃষ্টি। তো এই ফিলগুলো আমার খুব ভালো লাগে, মানে আমার এই তুমি বললে না যে ভাবনাটাতেই আনন্দ, একদম একদম ওই ভাবনাটার মধ্যে থাকতে। আর একটা হয় যখন আমি ধরো গাড়ি নিয়ে জাস্ট ঘুরতে বেরিয়েছি, সেই সময়টায় ভাবি, মানে খুব একা ভাবি তা না, পাশে কেউ বসে থাকলে তার সাথে বকতে থাকি কন্টিনিউয়াসলি, যা ভাবছি সেটা নিয়ে বলছি যে দেখো এটা এরকম হতে পারে, তোমার কি মনে হয় বলো, মানে একটা পডকাস্ট চলে তখন, যেই পাশে থাকে। আমার এই লং ড্রাইভগুলো খুব ভালো লাগে, লং ড্রাইভটা খুব ভালো সময় ভাবার। দুঃখ এবং আনন্দ এই দুটো যদি তোমায় বলি, যে কোনটা তুমি কি কি জিনিসে খুব আনন্দ পাও আর কি কি জিনিসে খুব দুঃখ পাও? দেখো মানে এখন না আমার খুব মনে হয়, মানে আমি এখন এমন একটা ফেজের মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে আমি খুব বেশি আনন্দ পাই কোনো কিছুতে এমনও না, খুব বেশি দুঃখ পাই কোনো কিছুতে এমনও না, মানে এই মুহূর্তটা আমার যেটা চলছে, আমি এখন সব কিছুতেই একটা ওই মাঝামাঝি জায়গাতে রয়েছি। মানে এটা আমার হচ্ছে এখন, যে আমি খুব বেশি আনন্দ মানে হয়, মানে ধরো চকিতের জন্য একটা আনন্দ হলো, তারপর সেই আনন্দটা আবার মানে ঢাকা পড়ে যায়, মানে ভেতরে আছে আনন্দ, বহিঃপ্রকাশ নেই, না বেশি বহিঃপ্রকাশ নেই। আর দুঃখের ক্ষেত্রেও বহিঃপ্রকাশ সেরকম নেই। আমি দুঃখ ব্যাপারটাকে এখন অনেকটা হ্যান্ডেল করতে শিখেছি, যে কী করে আমি ব্যাপারটাকে মেনটেন করব বা কীভাবে ভাববো যেটা আমাকে পেইন এমনভাবে দেবে যেটা আমি জানি, যে তুমি যেটা বললে, যেটা আমি জানি যে হাউ টু হ্যান্ডেল ইট। তো ওই জায়গাটা, মানে এটা আমার লাস্ট 1.5 বছরে এটা আমার একটা পাওনা জীবন থেকে। মাইন্ড ইজ ভেরি পাওয়ারফুল, ভেরি ভেরি পাওয়ারফুল। সবই তো ভিতরে, একদম সবই তো ভিতরে, বাইরে তো কিছু নেই সেরকম ভাবে, বাইরের জিনিসগুলো শুধু আমাদেরকে ট্রিগার করে, সব তো ভেতরে হয়। একজন ইউটিউবার, অনেকে নিশ্চয়ই তোমাকে জিজ্ঞেস করে যে একজন ইউটিউবার হিসাবে যদি সাকসেসফুল হতে হয় তাহলে কি করতে হবে, এরকম তো অনেকে জিজ্ঞেস করে নিশ্চয়ই, কি বলো তাদের? বলি যে কাজ করো, মানে কাজই করতে। আমার উত্তরগুলো মানুষের পছন্দ হয় না, আমি এরকম কাজ করো, আর কি করবে, কাজ ছাড়া আর কিছু নেই। আমার মুখ দেখলে বুঝতে পারি কেউ হয়তো এসছে একটু শেয়ার করে দাও কিছু, কিন্তু সেগুলো আমি করলে কি লাভ? অ্যাকচুয়ালি কোনো লাভ হয় না, কোনো লাভ হয় না, মানে সবার নিজের কাজের মাধ্যমেই সব কিছু হয়। যে অনেস্টলি কাজ করে, কাউকে কপি না করে কাজ করছে এবং অনেস্টলি করছে এবং নিজেকে খুঁজছে, মানে সেই প্রপারলি সাকসেসফুল হবে। 1 আর 2 চেঞ্জটা খুব দরকার। মানে আমি এমন ছেলে মেয়েকেও দেখেছি 4 বছর আগে যাচ্ছিল, 4 বছর বাদেও তাই একই জিনিস বানাচ্ছে, একই কাজ করছে, কি করে সে এগিয়ে যাবে জীবনে? তো মানে কিপ চেঞ্জিং ইউর কন্টেন্ট বলবো না, কিপ চেঞ্জিং দ্য ওয়ে ইউ কমিউনিকেট, ওই ওয়েটাকে বদলাতে হবে। মানে আজকের দিনে যদি আমি একটা নিকনের ক্যামেরা ইউজ করছি, যেন পরের বছর আমার কাছে একটা আচ্ছা এর থেকে বেটার একটু ক্যামেরা থাকে, হয়তো আমার কাছে একটা সোনির ক্যামেরা থাকলো। এটা আমি বলছি একদম মানে সারফেস লেভেল চেঞ্জের কথা। আমার যদি পেছনে একটা এরকম গাছ থাকে, পরের বছর হয়তো আমার এখানের ওয়ালটার কালার আমি চেঞ্জ করে দিলাম, ছোটো ছোটো চেঞ্জেস, মানে খুব টেকনিক্যাল জায়গা থেকে। আর কন্টেন্টের কোয়ালিটি প্রত্যেক দিন আপগ্রেড করা। যেমন আমি এমন ইচ্ছা, আমার পরের বছর আমি স্টুডিওটাকে একটু বদলে নেবো। মানে 1 বছর লোকে দেখলো একই রকম স্টুডিও, 1.5 বছরের মাথায় একটু স্টুডিও বদলে নেবো, যাতে লোকে পরের বছর আর একটু ভালো দেখতে পায়। তো এইটা খুব ইম্পর্টেন্ট। এটা না অ্যাকচুয়ালি বোঝানোরও কেউ নেই, জানো তো, এগুলো শেখানোরও কেউ নেই। না, নেই, অ্যাকচুয়ালি নেই। আরেকটা জিনিস আছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ব্যাপার, তুমি যেটা বললে তার সঙ্গে সব চেঞ্জ ইজ
মানে খুব ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস হলো চেঞ্জটা তো নিজের ভেতরেও আনতে হবে সবচেয়ে আগে, হ্যাঁ, পড়তে হবে, জানতে হবে। নতুন কিছু আরে বুঝতে হবে। আগেকার দিনের লোকরা আমি দেখেছি, আমি শাওলি দিকেই দেখি আমাদের কত পড়ে, কত কিছু নিয়ে ডিসকাস করে। পুরোনো দিনের লোক, তার বয়স 50 বছর বয়স, তো আমাদের থেকে তো আগের জেনারেশন, তো ওদের যে ভিতটা না আমাদের থেকে অনেক বেশি মজবুত। এবং আমার মনে হয় যে আমাদের নেক্সট যারা জেনারেশন রয়েছে তাদের ভিতটা না অন্যরকম। আমি আর তখন আর মজবুত লুজের কথায় যাব না, নেক্সট জেনারেশনের থট প্রসেসটাই অন্যরকম, যেটা আমাদের জন্য লাভবান, আগের জেনারেশনদের জন্য লাভবান। আবার কোথাও দাঁড়িয়ে তুমি তাদের সাথে পুরো প্যারালালি চলতেও পারবে না, তুমি পুরো প্যারালালি চলতেও পারবে না, কারণ কোথাও দাঁড়িয়ে তোমার ভাবনা চিন্তার মধ্যে তোমার যে ডেপথটা থাকবে সেই ডেপথটা তুমি ওখানে পাবে না, সব কিছু সামারি পাবে। রাইট। আগে আমরা কি দেখেছি যে আমাদের ধরো আমাদের আগের জেনারেশনে আমি লোকজনদেরকে দেখেছি তারা যদি কোনো জিনিসে জানে তাহলে পুরোটা জানে, খুব ভালোভাবে জানে। আর আমি এর পরের যে আমার এখন ধরো যাদের বয়স 16-17, আমার অনেক ভাই ঠাই রয়েছে, ওদেরকে আমি খুব দেখি, বা এর থেকেও ছোট যারা, ওরা খুব সামারাইজড। ওই আমি যেমন বুক সামারি পড়িনি, মানে ওরকম ব্যাপার যে সব কিছু সামারাইজড, মানে কোনো কিছুরই খুব ডেপথে না জানলেও কিন্তু সব কিছু নিয়েই মোটামুটি নলেজ আছে। দুটো না বড় অদ্ভুত জেনারেশনের চেঞ্জ, এটা আমি খেয়াল করেছি। যার জন্য ইউটিউবারদের মধ্যে এখন ইউটিউবাররা, নতুন ইউটিউবার যারা, তারা ঘাবড়ে যাচ্ছে যে আমি কি করব। কারণ ওদের কাছে এখন আগে ওদের সামনে অনেকগুলো নাম রয়েছে যারা ওদের কাছে আইকন হয়ে যাচ্ছে, যে এই নামটা আছে, এই নামটা আছে, এই নামটা আছে, এই নামটা আছে, এবং তাদের ওই সিলভার প্লে বাটন, তাদের ওই গোল্ডেন প্লে বাটন, তাদের ওই সাকসেসটা, বা তাদের ওই গ্ল্যামারটা, তাদের সুন্দর সুন্দর ছবি, তাদের ভিডিওতে 50,000 60,000 লাইক, এই জিনিসগুলো না একটা অদ্ভুত ইলিউশন ক্রিয়েট করে নিউ ইউটিউবারদের মধ্যে। এবং ওরা ইমাজিনেশন আর রিয়ালিটির মধ্যে ফারাকটাকে বুঝতে পারে না, কোনটা আমার ইমাজিনেশন আর কোনটা আমার রিয়ালিটি। এবার ওরা ওই ইমাজিনেশনটার পিছনে ছুটতে ছুটতে রিয়ালিটি থেকে বেরিয়ে যায়, রিয়ালিটি থেকে মানে নিজের থেকে বেরিয়ে যায়। তখন আমি অন্য কেউ হওয়ার চেষ্টা করছি, তখন আমি আর নিজে যেটা করছি সেটার মধ্যে ইনোভেশন থাকছে না, আমার নিজের জীবন আর বদলাচ্ছে না। সেই জায়গায় দাঁড়িয়ে একটা চ্যানেল ডুবে যাচ্ছে, হয়তো কিছুদিনের গ্রোথ আসছে, কিন্তু তারপর 2 বছর বাদে। আর আমার তো মনে হয় ইউটিউব ইজ এ লং টার্ম গেম। হ্যাঁ, শর্ট টার্ম তো কোনো গেম হতেই পারে না। না, আমার মনে হয় যে অনেক দিনের ব্যাপার। আর আমার আরেকটা জিনিসও মনে হয় যে ধরো গ্রোথ না আসতে হলেও হবে, মৃদু হওয়া ভালো, কারণ তুমি তাহলে বুঝবে যে লং টার্ম অব্দি, এটা আমার বিশ্বাস, আমি জানি না, আমি তো নতুন ইউটিউবে, তুমি আমার চেয়ে অনেকদিন আগে থেকে, এটা আমার বিশ্বাস যে আমার মনে হয় একটু আস্তে আস্তে গ্রো করলেও সেই গ্রোথটা যদি সলিড হয়, সেই তোমার অডিয়েন্স বেসটা যদি খুব লয়াল হয়, তাহলে কিন্তু অনেক দিন অবধি তারা থেকে যাবে। দেখো, আমি তোমাকে এখানে একটা আমার অবজারভেশন বলি এই গ্রোথের ব্যাপারে। যদি তুমি 3 মাসে একটা কন্টেন্ট দাও, সেটাতে যদি 1 থেকে 2 মিলিয়ন ভিউ হয়, দ্যাট মিনস তোমার খুব ভালো পরিচিতি আছে, এটা তোমার কাছে একটা অ্যাচিভমেন্ট, যে তুমি 3 মাস বাদেও কন্টেন্ট দিচ্ছ, লোকে তোমায় ভোলেনি। এটা যতটা কঠিন, ততটা কঠিন কিন্তু আবার এটাও যে তুমি প্রত্যেক সপ্তাহে 2-3 বার করে লোকের কাছে আসছো, এবং তুমি 3 বছর 4 বছর 5 বছর কাটিয়ে দিচ্ছ, লোকে তোমার প্রতি বোর হয়নি, লোকে তোমাকে সমানভাবে দেখছে, ঠিক, লোকে তোমাকে সমানভাবে শুনছে, এবং লোকে তোমাকে সমান জায়গায় রাখছে, এবং প্রত্যেক দিন তোমার গ্রোথ হচ্ছে। তুমি খেয়াল করে দেখবে, তুমি বলে না যে বেশি মিশলে সম্পর্ক খারাপ হয়ে যায়, ওভার অ্যাভেলেবিলিটি, বেশি অ্যাভেলেবেল হয়ে গিয়েই দেখবে বেশিরভাগ ইউটিউব চ্যানেল পড়ে যায়। যত বাংলাতে মাঝখানে ভ্লগের ট্রেন্ড উঠেছিল আজ থেকে 2 বছর আগে, সবাই রেগুলার ভ্লগ করছে, তারা আজকে কোথায়? হাতে গুনে 1-2 জন ছাড়া, ঠিক, বাকিরা কোথায়? কারণ কেউ তাদেরকে প্রত্যেক দিন বা সপ্তাহে 2-3 দিন দেখতে চায়নি, কারণ তারা বোর হয়ে গেছে, তারা ভেবেছে আমি নতুন কিছু দেখি। তার মানে প্রত্যেক দিন তুমি তাকে হুক করে রাখতে পারছো না, বা তোমার মধ্যে চেঞ্জেস আসছে না, যেই চেঞ্জটা তারা কনজিউম করে আনন্দ পাবে, তারা ওই গ্রোথটাও দেখতে পাবে, ওর দে ওয়ান্ট টু বি উইটনেস, মানে তারা কি বলে ওটাকে, হ্যাঁ, তারা সাক্ষী হতে চায় ওই গ্রোথটারও। একদম, যদি তোমার সঙ্গে কেউ কানেক্ট করে, তাহলে সেও দেখতে পাবে, আচ্ছা এই লোকটা আস্তে আস্তে গ্রো করছে, তার গ্রোথটা নিজের গ্রোথ বলে মনে হয়। একদম
এটা হচ্ছে মানে আমি খুব মানে পার্সোনালি যেটা ফিল করেছি, তোমার পডকাস্ট যেহেতু আমি অনেক আগে দেখেছি, যে সময় মানে তুমি মানে এইভাবে পডকাস্ট করছো না, তখন আমি যখন দেখেছি তখন আমার তোমার কাজ যে ভালো লেগেছে, আমি কিন্তু তোমার কাজের সাথে কানেক্ট করেছি। মানে তখন তোমার না আছে বেশি সাবস্ক্রাইবার, তোমার না তোমাকে হচ্ছে সেরকমভাবে ইন্টারনেট মিডিয়াতে মানুষজন চেনে, ওরকমও নয়, কিন্তু তোমার একটা ভিডিও আমার কাছে এসছে, সেই ভিডিওটা আমি দেখেছি এবং দেখে আমার মনে হয়েছে যে এই ভিডিওটার অনেক ডেপথে আমি যেতে পারি তোমার কাজের মাধ্যমে। এবং যখন তারপর তোমার চ্যানেল আমি পরপর দেখেছি যে তোমার সাথে আরো অনেক পডকাস্ট, অনেকের সাথে তুমি পডকাস্ট করছো, তখন তোমার পডকাস্ট দেখে আমার মনে হচ্ছে আরে এই লোকটাকে আমি সেদিন দেখেছি যেদিন এই লোকটার কিন্তু এই সাবস্ক্রাইবারটা ছিল না। এবং তুমি তখন একটা ইনস্টাগ্রামে আমাকে মেসেজও করেছিলে যে আমার তোমার কাজ খুব ভালো লেগেছে। এবং মানে আমার মধ্যে এরকম না কোনো দ্বিধাবোধ নেই, মানে আমার যদি খুব কিছু ভালো লাগে আমি না বলে দিই যে আমার দারুণ লেগেছে এই কাজটা, এবং মানে আমি সেম ওয়েতেই তোমাকে মেসেজ করেছি যে আমার দুর্দান্ত লেগেছে এই কাজটা, আমার খুব ভালো লেগেছে। তো আজকের দিনে দাঁড়িয়ে যখন আমি তোমাকে দেখি যে তুমি এইভাবে কাজ করছো, লোকজন তোমার নাম জানে, যে তোমার এই চ্যানেলটা এখন চলছে একদম সাধারণ মানুষের মধ্যে, যে আশপাশের মানুষ সবাই না আমি এর পডকাস্ট শুনি, ওর পডকাস্ট শুনি, যখন তোমার চ্যানেলের নাম শুনি তখন আমার মনে হয় যে আমিও তাদের করি। আমি জানো না এর পডকাস্ট এই সময় দেখেছিলাম যখন কেউ দেখেনি, যখন তুমিও দেখোনি এই চ্যানেলটাকে, তখন আমি দেখেছিলাম এই চ্যানেলটা। আর এটা বলার মধ্যে না একটা অদ্ভুত প্রশান্তি আছে, এটা আমি খুব ফিল করেছি। ভুবন বামের ক্ষেত্রে ফিল করেছি, আমরা সে কবে ছোটবেলায় দেখেছিলাম, এখন দাঁড়িয়ে লোকটা সিনেমা বানাচ্ছে, এখন মনে হয় ওর সাকসেসটা আমাদেরই সাকসেস। কদিন আগে এরকমই একটা পোস্টও দেখেছিলাম আমি। ঠিক একেবারেই তাই। তো ফ্যাক্টরটা যেটা মানে আমরা কানেক্ট করে যাই, ওই কানেকশনটা খুব দরকার, যে মানুষটা বড় হচ্ছে, আমি তাকে দেখতে পাচ্ছি চোখের সামনে। আর আরেকটা ব্যাপার যেটা তুমি বারবার তোমার কথায় বারবার আসছে, সেটা হলো অনেস্টি। সৎভাবে কোনো কিছু করে যাওয়া, এটার একটা আউটকাম অটোমেটিক্যালি পাওয়া যায়, হ্যাঁ, সেটার কোনো বিকল্প নেই। কিন্তু সেটা চোখে মুখেও বোঝা যায় ধীরে ধীরে করে মানুষের। হ্যাঁ, আমি রিসেন্টলি খুব খেয়াল করে দেখেছি, মানে আমরা ছোটবেলা থেকে দেবকে দেখে এসেছি, সিনেমাতে দেখে এসেছি, হলে পর্দায় দেখেছি, তারপর ধীরে ধীরে করে তখন তো পর্দায় দেখতাম মানুষটাকে, তখন সবসময় চ্যাংড়া ছেলে হিসেবে একটা সিনেমা করছে, এরকমভাবেই আমরা দেখে এসেছি দেবকে। কিন্তু যখন আমরা একটু বড় হলাম, পরে গিয়ে যখন ইন্টারনেট মিডিয়াতে দেখলাম, তখন দেখলাম যে লোকটা অনেক শান্তশিষ্ট, ধীর স্থির একজন লোক। এবং এখন গিয়ে ওর যখন সিনেমা, আমি রিসেন্ট একটা সিনেমা দেখলাম, তো প্রধান দেখেছিলাম বোধ হয়, ওখানে দেখে আমি সেদিন বলছিলাম যে আরে দেবকে এখানে মনে হচ্ছে না, মানে যতটা না সিনেমার ক্যারেক্টার তার থেকে বেশি দেব মনে হচ্ছে এখন। মানে ওর রিয়েল পার্সোনালিটির যে কামনেসটা, সেটা কোথাও দাঁড়িয়ে এখনো সব সিনেমাগুলোর মধ্যেও চোখে মুখে প্রকাশ পেয়ে যায়। রাইট, এটা আমার ব্যক্তিগত অবজারভেশন, এটা সবার সাথে মিলতে হবে তা নয়, এটা আমার খুব মনে হয়েছে যে মানুষকে না দেখলে বোঝা যায় যে সে ধীরে ধীরে করে বদলে যাচ্ছে। শাহরুখ খানের ক্ষেত্রেও তো আমরা এটা দেখেছি, মানে এখন শাহরুখ খানকে দেখলে অরাটা যেন আরো বেড়ে গেছে, একদমই তাই, আরো বেড়ে গেছে। না সেটা হয়, সেটা ঠিকই বলছো, এটা অনেস্টি থেকেই আসে, অনেস্টি থেকেই ওই কামনেসটা ক্রিয়েট হয়, অনেস্টি থেকেই অত মানুষকে কানেক্ট করতে পারে। দেব আজকে যত মানুষকে একসাথে কানেক্ট করে, জিতও যত মানুষকে একসাথে কানেক্ট করে, এদের কেন কানেক্ট করে? কারণ এরা অনেস্টলি এদের কাজটুকু এরা অনেস্টলি করে। দ্যাট ইজ ইম্পর্টেন্ট অনেস্টিটা। আর অনেস্টির পাশাপাশি যেটা খুব দরকার সেটা হচ্ছে যে প্রপার আইডিয়া। শুধুমাত্র ভাবতেই থাকলাম তাহলে হবে না, তার পাশাপাশি একদম এখন এই সময় কি চলছে, এই ট্রেন্ডটা কি, এই যুগটা কি, সেটার মতো করে ভাবতে হবে। দেখবে প্রত্যেক 2 মাস অন্তর অন্তর ইনস্টাগ্রামে ট্রেন্ডটা বদলে যায়, বদলায়, একদমই তাই। আর প্রত্যেক ট্রেন্ডের একটা পার্টিকুলার টেমপ্লেট থাকে, সেই টেমপ্লেটের মধ্যে নিজেকে ফিট করাটা খুব ইম্পর্টেন্ট। ওই টেমপ্লেটটা নিজেকে ফিট না করতে পারলে একজন ক্রিয়েটার হারিয়ে যায়, এটা আমার খুব মনে হয়েছে। ক্রিয়েটার হিসেবে সারভাইভ করা বা টাকা কামানো আজকের দিনে তো পসিবল বলেই মনে হচ্ছে। এবার একজন ক্রিয়েটার হিসেবে একটা ঠিকঠাক লাইফ কাটানো যায় তো? সেটা তোমাকে জিজ্ঞেস করি দাদা, ক্রিয়েটার হিসেবে কেউ যদি তোমার জিজ্ঞেস করে নতুন ক্রিয়েট হবে, ক্রিয়েটার হিসেবে কাজ করলে আমরা কি নিজেদেরকে সারভাইভ করতে পারবো? আমি ভালো লাইফ কাটাতে পারবো? দেখো ব্যাপারটা তো মানে মানে এটা তো আর কোনো গভর্নমেন্ট জব নয় যে একবার ক্র্যাক করে দিতে পারলেই হয়ে গেল, ওরকম নয়। আমাদের জীবনটা তো ওঠা পড়ার মধ্যে দিয়েই সবসময় থাকে। মানে আমি নিজের ক্ষেত্রে যেটা আমি বলি যে ইউটিউবাররা এমন একটা পেশার সাথে জড়িত যাদের পুরো কেরিয়ারটা প্রত্যেকটা দিন গ্রাফ আকারে দেখা যায়। কারেক্ট।
এভরি ডে গ্রাফ আছে আমার কাছে। তো গল্পটা হচ্ছে এখানে যে এটা প্রত্যেক দিনই সমানভাবে আমাকে মনে রাখতে হবে আমি কে এবং আমি কি করতে চাই। একদিনও যদি আমি ভুলে যাই, তার পরের দিনই আমার জন্য বিশাল বড় ডাউনফল হতে পারে। তো যার মধ্যে সেই কনফিডেন্স আছে যে আমি 10 বছর, 15 বছর, 20 বছর ধরে, 30 বছর ধরে মানুষকে এন্টারটেইন করে যেতে পারি, বা আমার কাজকে ডেলিভার করে যেতে পারি, বা আমি শিখে যেতে পারি, আপগ্রেড করতে পারি, তাহলে তারই এই কাজটা করা উচিত। সে টাকা কামাতে ডেফিনেটলি পারবে, বিকজ ওয়ার্ক থেকে মানি তো অ্যাকুমুলেট হবেই। অ্যাকচুয়ালি আমার মনে হয় প্রথম আমরা যেই কথাটা দিয়ে শুরু করেছিলাম, ইন্টেনশন, তুমি বলেছিলে ইন্টেনশনটা ইম্পর্টেন্ট। আর এবং ইন্টেনশন তোমার ডেস্টিনিকে ফিক্স করে যে তুমি কোথায় পৌঁছাবে। রাইট, তুমি রাস্তাটাকেই যদি ঠিক চুজ করো, ধরো 6টা রাস্তা আছে তোমার, তুমি যদি তোমার ইনস্টিংক্ট দিয়ে একটা রাস্তাকে চুজ করো যে আমি এটাতেই যাব, যা হবে দেখে নেবো, তো ইন্টেনশনটা যদি ক্লিয়ার থাকে না, ওই রাস্তা তুমি প্রথমে মনে হবে ওই রাস্তাতে এই রাস্তায় কেন ঢুকলাম, তুমি বুঝতে পারছো না যে রাস্তার পরে গিয়ে এমন একটা জায়গা আসবে যেখানে দেখে তোমার চোখটা জাস্ট জুড়িয়ে যাবে। আমি খুব মোটিভেট হলাম তোমার এখানে এসে, বিশেষ করে এই কথাগুলোতে আমি আরো মোটিভেটেড হলাম আমি নতুন যে কাজটা করতে চলেছি সেটা নিয়ে। আমি বললাম এই রাস্তাটায় ঢুকে যাওয়াটা খুব ইম্পর্টেন্ট। আর তুমি খেয়াল করে দেখবে, মানে কখনো কখনো তুমি জানো যে তোমার মধ্যে পোটেনশিয়াল আছে, কখনো তুমি জানো যে তুমি এই কাজটা খুব ভালোভাবে করতে পারবে, তাও তোমার মধ্যে একটা ভয় কাজ করবে, একটা ইনস্টিংক্ট কাজ করবে যে যদি না হয়। আর সেই মুহূর্তে বলে না যে খুব মোটিভেটিং পার্সোনালিটিদেরও একটা পুশ দরকার হয়, খুবই দরকার হয়। কারণ এটা কি বলতো, এটা হলো যে কোনো প্র্যাকটিশনার যারা অন্য মিডিয়ামে প্র্যাকটিস করে, তুমি তো যার সঙ্গে আর্টের কানেকশন আছে, তাদের মধ্যে না একটা সেলফ ডাউট থাকাটা ইজ এ পার্ট অফ দেয়ার লাইফ। হ্যাঁ, কারণ যদি সেলফ ডাউট না করো তুমি, তাহলে তুমি নিজেকে ইমপ্রুভ কি করে করবে? এক্স্যাক্টলি। আরেকটা ব্যাপার, মানে আমি একদম মানে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, মানে আমি ট্রুলি ইন্সপায়ার্ড হলাম তোমার এখানে এই কথাটা বিশেষ করে শুনে, যে আমি এই যে কাজটা করতে চলেছি ওটার জন্য অনেকটা মোটিভেশন পেলাম যে এরপর আমি কি করব। আর সেকেন্ড একটা এক্সাম্পল তোমায় বলছি, মানে রিসেন্ট টাইমসে ঘটে যাওয়া আমার সাথে একটা ঘটনা। তানভীর ভাই আমাদের প্রেতকথারও খুব খুব পপুলার একজন রাইটার আর কি, ওকে প্রেতকথায় সবাই চেনে, ওর এপিসোড আসা মানেই প্রচণ্ড ভিউয়ারশিপ হয়। আচ্ছা, আমরা আগের বছর একটা ট্যুর করেছিলাম প্রেতকথা থেকে, প্রেতকথা এক্সপ্রেস নাম দিয়েছিলাম আমি ওটা, প্রেতকথা এক্সপ্রেস এডিশন 1। তো আগের বছর করেছি আমরা 35 জনকে নিয়ে করেছিলাম, আর সেই বছর 10 জন আমাদের হচ্ছে, মানে আমরা একটা ট্যুর ট্রাভেলসের একটা বন্ধু আছে ওর সাথে টাই আপ করে করেছিলাম, ও ওখান থেকে 10 জন এনেছিল এবং প্রোগ্রামটা হয়েছিল, ভালো হয়েছিল। তো এই বছর তানভীর ভাই এসছে, ইন্ডিয়াতে এসে আমাকে বলছে যে ভাই প্রেতকথা এক্সপ্রেস 2টা তো করতে হবে, আগের বছর তো হয়েছে। তানভীর ভাইয়ের অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল একটা। আচ্ছা। তো তানভীর ভাই আমাদের প্রেতকথায় লিখতো, তো ও ঘটনা সেন্ড করতো, হঠাৎ করে একদিন আমাকে বললো যে হচ্ছে আমি এরকম ইন্ডিয়াতে আসছি, আমার বিশাল বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো অ্যাক্সিডেন্টের পর মানে ওর শরীরে 32টা স্ক্রু লাগানো আছে ভেতরে, মানে ও মরে যেত। ইন্ডিয়াতে ওর কেউ ছিল না, ও ইন্ডিয়াতে একা এসেছিল চিকিৎসা করতে ওর বউকে নিয়ে। ওই সময় আমি, আমার মা, আমরা সবাই যাই ওকে পুরো হসপিটালে ভর্তি করা থেকে শুরু করে দেখভাল সব কিছু শেষ পর্যন্ত আমরা পুরো ব্যাপারটায় থাকি। এবং তারপর থেকে তানভীর ভাই আমাদের ফ্যামিলির পার্ট হয়ে যায়। এবং তানভীর ভাই বলে যে আমি ভাবতেই পারিনি কোনোদিনও আমার জীবনে এমন একটা মোড় আসবে যেদিন অন্য একটা দেশে এসে আমার কেউ নেই, সেখানে তুমি বলো যখন যে প্রেতকথা আমাদের পরিবার, এটা আমি খুব বলি আমার ইয়েতে, এবং রিয়েল লাইফে আমি ফিল করেছি যে ইয়েস ইউ আর মাই ফ্যামিলি, যেখানে দিদি তোমার গোটা পরিবার আমি যখন অসুস্থ ছিলাম আমার সাথে ছিল। এবং তারপর থেকে ও মানে ওর জিজান লড়িয়ে দেয় যদি কিছুভাবে আমাকে কিছু ইনপুট দেওয়া যায়, এটা ওর ইন্টেনশন থেকে আমি বুঝতে পারি। তো সে আমাকে বলছে যে ভাই তোমাকে কিন্তু প্রেতকথা এক্সপ্রেস 2 নামাতে হবে। যে ধর যদি লোক না হয়, মনে তো ভয় থাকে। দেখো এখান থেকে আমি পাহাড়ে যাচ্ছি মানুষজনদেরকে নিয়ে, পাহাড়ে গিয়ে আমি 3 নাইট 4 ডেজ থাকছি, এবং থাকার পর আমরা প্রত্যেক দিন একটা অনুষ্ঠান করছি এবং ফিরে আসছি, পুরো দায়িত্বটা আমার ভয় লাগছে পাতিকথায় দায়িত্বটা নিতে। কিন্তু ও এসে আমাকে এমনভাবে মোটিভেট করলো, বললো তুমি শুধুমাত্র পোস্ট দিয়ে দাও, সেই পোস্ট দেখে কি কানেকশান কি কন্ট্যাক্ট করার হবে আমি করে নেব। এবং তারপর আমি পোস্ট দিলাম, 2 দিনের মধ্যে আমাদের সব সিট ফুল হয়ে গেল। এটাই ব্যাপার। এবং আমি ভাবলাম, মানে আজকে দাঁড়িয়ে ভাবি যে আমি যদি না করতাম তাহলে আমি জানতেই পারতাম না
যে মানুষ আমাদের এই শোটায় যাওয়ার জন্য, আমরা 45 জনকে প্রথমে নিয়েছিলাম, 2 দিনে 45টা সিট বুকড। ভাবতেই পারিনি যে আমি যদি পোস্টটা না দিতাম, জানতেই পারতাম না যে 45টা লোক তার পকেট থেকে 8,000-9,000 টাকা দিতে প্রস্তুত শুধুমাত্র আমার সাথে পাহাড়ে গিয়ে শোটা দেখার জন্য। আমারও কনফিডেন্স বাড়লো। এবং তারপর এত মানুষ আমাদেরকে মানে মেসেজ করে পাগল করে দিয়েছে, মেল করে, যে আমরা যেতে চাই কিন্তু আমাদের সিট নেই। তখন তানভীর ভাই আমাকে বলছে যে দেখো, আর যদি 2টো গাড়ি আমরা করতে পারি তাহলে ভালো হয়। তো 2টো গাড়ি হবে নাকি, কারণ ও পুরোটা ম্যানেজ করছে, আমি তো জানিও না কি হচ্ছে না হচ্ছে। বলছে দেখো আমার দায়িত্ব, তোমাকে প্রমোট করতে হবে না, আমি 62 জন করতে পারলে হবে তো? বললাম হ্যাঁ। আরও পরে 16 জন নিয়েছে, 45 জনের পরে 61 জন। এলাম করো। তো ও পরের 2 দিনের মধ্যে টোটাল ও 62 জন করে দিল, এবং সব আমাদের সাবস্ক্রাইবার। তো আমাদের গ্রুপটা আরেকটু বড় হলো, তার সাথে আবার আমার টিমের 10 জন যাচ্ছে সেখানে, 72 জন। তো এই পুরো ট্রিপটা এবার আর কোনো আমাদের সাথে ট্যুর ট্রাভেল নেই, কিচ্ছু নেই, ফার্স্ট টু লাস্ট আমরাই ম্যানেজ করছি। আর এটা আমি ভাবতেই পারছি না যে হচ্ছে যে আমি এমন একটা কাজ করছি যে কিনা একসময় শুধু ঘরে বসে মাইকের সামনে প্রেত কথা বলতো, সে পাহাড়ে গিয়ে একটা শো করবে, সেটা শ্যুট হবে, এবং এটা একটা পুরো জার্নি, পুরো একটা শো। মানুষজন আমাকে দেখতে আসবে, তারা আমাকে দেখতে এসে আমার সাথে সময় কাটাতে আসে, এত মজা হয় না। আমরা আগের বছরও গেছিলাম, রাত্রিবেলা তোমার ধরো 11:30 বাজে, খাওয়া দাওয়া করে উঠে আমার সাবস্ক্রাইবারদের সাথে বসে আমি গান বাজনা করছি রুমের মধ্যে। ওই আনন্দটা মানে আমি কি করে তোমাকে বোঝাবো, এটা বোঝানো যায় না। তুমি পাহাড়ের বুকে একটা গরিব ঘরে তুমি থেকে উঠে এসছো, সেখান থেকে তুমি তোমার স্বপ্নটাকে যাপন করেছো, মানুষ কানেক্ট হয়েছে, আর আজকে তারা তোমার সামনে, তুমি পাহাড়ে, দূরে পাহাড়ে চিকচিক করছে সব লাইটস, আর তার মধ্যে তুমি তাদেরকে গান গেয়ে তোমার কথাগুলো বলছো যেগুলো তুমি ক্যামেরার সামনে বলতে পারো না। তাদেরকে জানছো যে তোমাকে প্রত্যেক শুক্রবার আর রোববার করে শোনে, বা যে তোমার পডকাস্ট প্রত্যেক দিন হয়তো দেখে রাতে ঘুমানোর সময়, সে তোমার সামনে। কি ফিলিং! না না, দুর্দান্ত। এই ফিলিংটা এক্সপ্রেস করা যায় না, এটা যে কি ফিলিং। তো আমরা এই ডিসেম্বরের 5 বেরোচ্ছি। বাহ, শিলংয়ে। দারুণ দারুণ, এটা দারুণ ব্যাপার। হ্যাঁ মানে অদ্ভুত আনন্দ। আমি তাই তানভীর ভাইকে বলছিলাম যে দেখো, আমার ইন্টেনশন খুব ক্লিয়ার, আমি এখান থেকে কিছু আর্ন করতে চাই না। মানে আমাদের যা প্যাকেজ সেটা দেখলেই বোঝা যাবে যে হচ্ছে যেই প্যাকেজ আছে সেটাতে, যেখানে আর্নিংয়ের কিছু নেই, কিন্তু শুধুমাত্র আমার ওই 10 জন যারা যাচ্ছে টিম মেম্বার, তাদের খরচাটা যেন আমার পকেট থেকে না দিতে। রাইট, কারেক্ট। এটাই মানে আমার ইন্টেনশনটা খুব ক্লিয়ার যে আমি কী করতে যাচ্ছি। বছরে একটা দিন আমার সাবস্ক্রাইবারদের সাথে, 3টে দিন আমার সাবস্ক্রাইবারদের সাথে কাটাতে চাইছি, যেখানে তাদেরকে আমি চোখের সামনে দেখতে। দুর্দান্ত, এটা তো একটা দারুণ ব্যাপার। আমি যদি আগে জানতাম আমি বুক করে নেক্সট ইয়ার আমরা করবো, একদম বলবো ডেফিনেটলি। সো আজকের এপিসোড এখানেই শেষ করবো আমরা উইথ দিস থট যে এই এপিসোডটা আমাকে পার্সোনালি আমাদের এই আড্ডাটায় আমার মনে হয় দুজনকে এমন কিছু কথা বললাম আমরা, যে তাতে দুজনেই সামহাও উই ফেল্ট মোটিভেটেড। আমাদের একটা কি কোথাও একটা মনে হয়েছে, কিছু একটা ফিল করেছি যেটা খুব সুন্দর। হ্যাঁ, আমার মনে হয় আমি এমন কিছু ফিল করেছি যেটা আমার মনে হয়েছে যে হ্যাঁ মানে এরপর এই পডকাস্টটার পর, এর আগে তো আমাদের মানে অনলাইন মিডিয়া ছাড়া তো কথা হয়নি, কিন্তু আমার ফিল হয়েছে যে এরপর আমার কোনো কিছু শেয়ার করার হলে আমি তোমায় কল করে বলতে পারি, জানো তো। একদম তাই, এবং এটাই তো ইন্টেনশন। এটা ইম্পর্টেন্ট যে আমাদের যে কোনো মানুষের সঙ্গে আমি যখন কথা বলি, যাতে কানেকশনটা অতটাই স্ট্রং হয় যে তার সঙ্গে কানেকশনটা পার্সোনাল হয়। এবং এই কানেকশনটা আপনারাও এনজয় করেন, আপনাদেরও ভালো লাগে। আমার মনে হয় এই কারণেই সোল কানেকশন পডকাস্টকে আপনারা ভালোবাসা দেন, যে আমরা যখন কথা বলি নো ফিল্টার, যতটুকু যা মনে হয়, যেরকমভাবে মনে হয় সেইভাবেই আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করি। গৌরবকে আমার মনে হয় সম্পূর্ণ অন্যভাবে দেখলেন আজকে আপনারা, যার পুরো জার্নিটার মধ্যে খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস আমি আজকে রিয়েলাইজ করলাম, সেটা হলো রিয়েলাইজেশন। যেটার জার্নি সারা জীবন চলবে, এবং যেটার জার্নি আমাদের জীবনেও সারা জীবন চলতে থাকে, আমরা উপলব্ধিতেই বেঁচে থাকি একদম। এবং যেই কথাটা সামহাও আমি বললাম, কেন বললাম জানি না, যদি সত্যি কিছু করার ইন্টারেস্ট থাকে বা কিছু করতে সত্যি ইচ্ছে হয়, তাহলে রাস্তাটা না খুলে পড়ুন। প্রথম দিকে রাস্তাটা একটু খারাপ থাকে, পরে গিয়ে রাস্তাটা কিন্তু সুন্দর হয়ে যায়। এই থটটা নিয়ে আজকের এপিসোড এখানে শেষ করব। সো আজকের এপিসোড এখানেই শেষ করব। দেখা হচ্ছে পরের এপিসোডে।
ততক্ষণের জন্য যেটা বলি সেটা হলো স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, বিকজ নলেজ ইজ পাওয়ার অ্যান্ড পজিটিভিটি। যদি তোমার সময় লাগে, সময় নাও, সময় নাও, সময় নাও। যদি তোমার ব্যথা লাগে, চলে যাও, চলে যাও, তুমি চলে যাও। আটকে রাখা ভালোবাসা নয়, ভালোবাসা মানে আটকে থাকা নয়। মুখে বলা কথা, কথা দেওয়া নয়, কথা দেওয়া মানে মনে রাখা নয়। তুমি মন রেখেও ভাঙতে পারো আমার এই অধিকার দিলাম তোমায়। তুমি চুপ থেকেও কাঁদাতে পারো আমার এই অধিকার দিলাম তোমায়। তুমি এতটাই কাছের আমার, যাকে বলা যায় মনের কথা যত। তুমি এতটাই মনের মতো, যাকে বাঁধা যায় ভালোবাসা নামের সুতোয়। চোখে চোখ রাখা, চোখ পরানো, চোখ পরা মানে মন বোঝানো। তুমি ঘর বাড়ি, আমি থাকি রোজ, আবদার থেকে আসে যেই জোর। তুমি মন রেখেও ভাঙতে পারো